ঠিক আছে। তো ফার্স্ট অফ অল টপিকটা আমি বলে দিয়েছি। প্রথম টপিক আমাদের ভেরিয়েবলস ইন সিএসএস, অর্থাৎ কিভাবে সিএসএস এর মধ্যে আমরা ভেরিয়েবলস ইউজ করি, কেন ইউজ করি, সেই সব জিনিসপত্র। ঠিক আছে। তো 9:31, একটুখানি ওয়েট করি। তো বলুন, গত দিনের বা তার আগের দিনের বা তার কোনো আগের দিনের কোডে কোনো প্রবলেম যদি এসে থাকে, এখনও সময় আছে, একটুখানি আমরা ডিসকাশন করতে পারি, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের টপিকে এগিয়ে যাব। এমন কেউ আছেন যাদের প্রবলেম এসছে আগের দিন, বা কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন আমাকে। এনিওয়ান, কেউ যদি থাকেন এরকম? ওকে, যদি থাকেন আমাকে চ্যাট বক্সে অথবা মাইক খুলে ডাইরেক্টলি বলতে পারেন যে কি প্রবলেম। ঠিক আছে। তো আজ এই ক্লাসটা তাহলে শুরু করি। তো যারা এখন এসে পৌঁছাননি তাদের বলবো একটুখানি পরের দিন থেকে তাড়াতাড়ি আসার জন্য, তারা তো নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি গ্রুপে অ্যানাউন্স করে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নয়। স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। যদি স্ক্রিন সবাই দেখতে পান, একটুখানি আমাকে যারা যারা দেখতে পাচ্ছেন হ্যান্ড রেজ করে বলে দেবেন আমাকে যে স্ক্রিন দেখা যাচ্ছে, তাহলে আমি কন্টিনিউ করতে পারি। ওকে, রেকর্ডিং আশা করি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, রেকর্ডিংও স্টার্টেড, অলরাইট, থ্যাংক ইউ। তাহলে সিএসএস এর মধ্যে ভেরিয়েবলস কি? তো ভেরিয়েবলস জানা মানে সিএসএস এর ভেরিয়েবলস জানার আগে আমাদের জানতে হবে ভেরিয়েবলস কি। ঠিক আছে। তো যখন আমরা বেসিক ক্লাস করছিলাম তখন আমি জাভাস্ক্রিপ্ট পড়ানোর টাইমে এই ভেরিয়েবলস কথাটা আমি আপনাদের বলেছিলাম। ভেরিয়েবলস বলতে কি বোঝানো হয় এক কথায়? ভেরিয়েবলস হলো ছোট্ট একটা, ভাবুন বাক্সের মতো। ঠিক আছে, বাক্স অথবা ছোট্ট একটা বাক্সের মতো ভাবুন। কল্পনা করুন অ্যাকচুয়ালি একটা বাক্সের মতো। সেই বাক্সটা এতটাই ভার্সেটাইল যে তার মধ্যে, মানে ভার্সেটাইল বলতে সেই বাক্সটার মধ্যে আপনি যে কোনো জিনিস রেখে সেই বাক্সটাই আপনি অন্য একজনকে দিয়ে দিচ্ছেন। এরকম করে ভাবুন, একটা ছোট্ট বাক্স আছে আপনার কাছে, তার মধ্যে আপনি একটা কিছু রাখছেন, রেখে সেটাই সেই বাক্স শুদ্ধ আপনি কিছু একটা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে। এই যে বাক্সটা যেটা খুবই ভার্সেটাইল, তার মধ্যে আপনি যা খুশি রাখতে পারছেন। ঠিক আছে, অবশ্যই তার একটা লিমিট থাকবে যে যেটুকু বাক্স তার মধ্যে সেইটুকুই জিনিসপত্র ধরবে। সেই সেম লজিকও এখানেই অ্যাপ্লাই হয়। ঠিক আছে। তো যে বাক্সের কথাটা আমি বলছি, যে বাক্সটার মধ্যে আপনি কিছু রাখছেন, রেখে সেই বাক্স শুদ্ধ জিনিসটা আপনি কাউকে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে। তো এই বাক্সটা হচ্ছে আপনার ভেরিয়েবল। এই বাক্সর মধ্যে আপনি যে জিনিসগুলো রাখছেন সেটা হচ্ছে একটা ছোট্ট, বলতে পারেন যে ভ্যালু, যেটা একটা ভেরিয়েবল হোল্ড করে। ঠিক আছে। তো এই বাক্সটার এক্সাম্পল কেন দিলাম? বাক্সটার বললাম যেমন খুবই ভার্সেটাইল, অর্থাৎ সেই বাক্সের মধ্যে আপনি যা খুশি রেখে সেটা আপনি কাউকে দিয়ে দিচ্ছেন। ঠিক সেম লজিক অ্যাপ্লাই হয় যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা ভেরিয়েবলের ওপরে। মানে একটা ভেরিয়েবল বলতে যেমন বললাম একটা বাক্স, সেরকমই ভেরিয়েবলের মধ্যে আপনি যা খুশি স্টোর করুন, করে সেটাকে আপনি যে কোনো জায়গায় আপনি সেটাকে ইউজ করুন। অ্যাকচুয়ালি ওটাকে রিইউজ করা বলে, অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে আপনি যা রাখবেন সেটাকে আপনি বারবার বারবার রিইউজ করতে পারবেন। সেই কারণেই অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে। তো সিএসএস এর মধ্যে ভেরিয়েবলের কাজ কি? সিএসএস এ তো আমাদের কোনো লজিক থাকে না, সিএসএস দিয়ে তো আমরা কোনো প্রোগ্রামিং করি না। আপনি তো স্যার বেসিক ক্লাসে বলেছিলেন। তো হ্যাঁ, সিএসএস এর মধ্যে কোনো লজিক থাকে না, সিএসএস দিয়ে আমরা কোনো প্রোগ্রামিং করি না, কিন্তু যেহেতু সিএসএস এর মধ্যে অনেক রকমের ভ্যালু, অনেক রকমের প্রপার্টি থাকে, সেই কারণে সিএসএস এর মধ্যেও কিন্তু ভেরিয়েবলস বলে একটা জিনিস থাকে। ঠিক আছে, সেটা কিন্তু বানানো এই একটাই কারণে, যেন আমরা একটা ভ্যালুকে বারবার রিইউজ করতে পারি। ঠিক আছে। রিইউজ কথাটা আশা করি সবার জানা আছে। রিইউজ বলতে আমরা কি বুঝি? যাদের বোঝাতে পেরেছি ভেরিয়েবলস কি বা রিইউজ কি করে করতে হয়, তারা একবার আমাকে হ্যান্ডেস করে দিন, যারা বুঝতে পেরেছেন। ঠিক আছে। রিইউজ করার কথাটা যারা যারা বুঝতে পেরেছেন, বা ভেরিয়েবলস কথাটা যারা বুঝতে পেরেছেন, তারা একবার হ্যান্ডেস করে দিন। ওকে, থ্যাংক ইউ। তো ভেরিয়েবলস হচ্ছে এটাই। তো সিএসএস এর মধ্যে ভেরিয়েবলস এর কাজ কি যদি আপনারা জিজ্ঞেস করেন, মানে সিএসএস এর মধ্যে আমরা ভেরিয়েবল দিয়ে কি কাজ করি? যেমন আমি বললাম, প্রত্যেক ল্যাঙ্গুয়েজে একটা ভেরিয়েবলের কনসেপ্ট থাকে, সেরকমই কিন্তু সিএসএসেও আছে। তো আমি একবার এঁকে দেখাই। ধরুন আমি এখানে যাব, যে কোনো একটা ফাঁকা জায়গায় যাই, গিয়ে ধরুন এখানে আমি একটা ভেরিয়েবল ধরুন একটা বানালাম, মানে ভাবুন এটা একটা আমাদের ওয়েব পেজ, এই একটা। ঠিক আছে। ওয়েব পেজ যখন আপনারা নিজেরা ডিজাইন করবেন, এটা ভাবুন একটা ওয়েব পেজ। আমি এখানে নিচে লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ, অথবা একটা ওয়েবসাইটের যে কোনো একটা পেজ, ওয়েবসাইট পেজ। ওকে। তো এই ওয়েবসাইটের পেজটায় যারা আস্তে আস্তে ওয়েব ডেভেলপমেন্টে আসবেন, তারা দেখবেন যে একটা জিনিস সবার মানে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের থিম। ওয়েবসাইটের থিম, ওয়েবসাইটের যে আমাদের কালার স্কিম থাকে, সেটা হচ্ছে একটা মেন পয়েন্ট একটা ভেরিয়েবল ইউজ করার। মানে ওয়েবসাইটের প্রত্যেক ওয়েবসাইটে দেখবেন একটা থিম মেনটেন করা হয়। থিম বলতে কি বোঝানো হয়? মানে সেই ওয়েবসাইটে যদি একটা বাটন থাকে, সেই বাটনটার যে কালার হয়, অলমোস্ট এভরি জায়গায় সেই থিম অনুযায়ী সেই বাটনটার কালার সেটাই রাখা হয়। মানে ধরুন আমার ওয়েবসাইটে একটা লগ ইন বাটন আছে। ঠিক আছে, আমি থিমের কথা বলছি, থিমের কথাটা ভালো করে বুঝবেন। ধরুন এখানে একটা আমার লগ ইন বাটন আছে। ঠিক আছে, বাটনের নাম দিচ্ছি ধরুন লগ ইন।
এটাকে আমি একটুখানি ছোট করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের একটা লগ ইন বাটন। দাঁড়ান এক সেকেন্ড। ওকে, এই লগ ইন বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমাদের এরকম, আর আমাদের ফোরগ্রাউন্ড কালার অথবা যে কোনো টেক্সটের কালার হচ্ছে আমাদের এই যে লগ ইন লেখাটা যেমন ব্লু কালারে আছে এটা। এবার ধরুন এই লগ ইন বাটনটা যে কালারে বা যে তার কালার স্কিম আছে সেই রকম বাটনই আপনার পুরো ওয়েবসাইটে এরকম বাটনই চাই, কিন্তু তার মধ্যে কন্টেন্ট ডিফারেন্ট থাকবে। ভালো করে বুঝবেন কি বলার চেষ্টা করছি। আমি এখানে আর একটা বাটন বানাবো। ধরুন এখানে আমাদের হিরো সেকশনে আর একটা বাটন লাগবে, বাটনের নাম দেওয়া যাক ধরুন সি ডেমো বলে। ঠিক আছে, মানে এটা হিরো সেকশনের আন্ডারে সি ডেমো বলে আমি একটা আর একটা বাটন বানাচ্ছি। ঠিক আছে, তাহলে এই বাটনটা আর এই বাটনটা আমি এখানে হিরো সেকশনটা একটু ডিজাইন করারও চেষ্টা করি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ধরুন এখানে একটা হিরো সেকশন আছে, হাই দিস ইজ সাম প্রোডাক্ট। ঠিক আছে, দিস ইজ সাম প্রোডাক্ট, কেন একটা প্রোডাক্টের ভাবুন একটা হিরো সেকশন এটা। ওকে, এটা হচ্ছে তার হিরো সেকশন, তার নিচে একটা ধরুন সাব হেডিং রয়েছে ব্লা ব্লা ব্লা, দিস ইজ ব্লা 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 ব্লা। ওকে, দিস ইজ ব্লা 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 মানে হচ্ছে কোনো ডেমো টেক্সট ভাবতে পারেন, ডামি টেক্সট ভাবতে পারেন, সেরকম একটা জিনিস। তো এখানে আমি আরেকটা এরকম একটা দিস ইজ ব্লা 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 লিখে এটা ধরুন কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কোনো একটা কালার দেওয়া যাক। এখানে কাস্টম কালার চুজ করা যায়, শেড হয়তো থাকবে, ওকে একটু ডার্ক শেড করে দিই। ঠিক আছে, তো এরকমই হচ্ছে আমাদের ধরুন একটা হিরো সেকশন আছে। ঠিক আছে, একটা প্রোডাক্টের হিরো সেকশন, সেখানে আমাদের যে থিমটা আমি মেনটেন করছি সেটা হচ্ছে কি, এখানে আমাদের পুরোটা ব্লুর উপরে আছে, স্কিমটা হচ্ছে ব্লু, তার শেড থাকবে ডিফারেন্ট, আর সেই শেডের মধ্যে আমাদের যে বাটনগুলো আছে, অর্থাৎ এই ওয়েব পেজে যে বাটনগুলো আমি ইউজ করছি সেই বাটনের আমাদের থিমটা ভালো করে বুঝুন। আমাদের টেক্সটের কালার আছে কি একটু লাইট ব্লু, তার ব্যাকগ্রাউন্ড আছে কি একটুখানি ডার্ক ব্লু। ঠিক আছে, তো এই থিম মেনটেন করেই আমাদের অ্যাকচুয়ালি ওয়েবসাইটটাকে বিল্ড করতে হবে। এটা হচ্ছে ভাবুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এবার আপনি কি করছেন, প্রত্যেকটা বাটনের জন্যে যেমন ওয়েবসাইটে হয়ে থাকে, এইচটিএমএল হয়ে থাকে, আমরা ধরুন প্রত্যেকটা বাটনের জন্যে একটা কালার আমি চুজ করছি, যে এই বাটনের কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরুন কোনো একটা ব্লু। ঠিক আছে, কোনো একটা ব্লু, যে কোনো একটা ব্লু কালার আপনি শেড নিজে চিন্তা করুন, করে এটাকে ভাবুন। তো আপনার কাছে এরকম একটা ব্লু বাটন আছে। ঠিক আছে, সেই বাটনটার কোডটাকে মানে সেই বাটনের কালারটাকে আপনি বারবার এই বাটনের থেকে এই বাটনে কপি করছেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু দিস। ঠিক আছে, এরকম বাটন ধরুন আরও নিচে আর একটা আছে, সেখানেও আপনি কি করবেন, সেখানেও আপনার এরকমই একটা কোড, মানে সেই কালারের প্রোফাইলটা অথবা সেই কালারের যে কোড আছে সেটাকে এই বাটনের থেকে ধরুন কপি করছেন, করে আপনি এই বাটনে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, মানে আমি কেমন বোঝাতে যাচ্ছি একটুখানি আমি বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, হিরো সেকশনের ব্যাপারটা বোঝাতে পারলে একটুখানি হ্যান্ডেস করে দেবেন যে কেন দেখালাম হিরো সেকশনটা। আর কালার স্কিম কালার থিম যেটা আমি বললাম সেটা কি বোঝা গেছে সবাই? যারা যারা বুঝতে পেরেছেন হ্যান্ডেস করুন আমাকে একটুখানি। কালারের স্কিম বা থিম যেটা আমি বোঝাতে চাইছি সেটা সবাই বোঝার চেষ্টা করুন। ওকে, তারপরে ভেরিয়েবলসটা ভালো করে বোঝাবো। ওকে, ঠিক আছে, তো যেটা বললাম যে কপি পেস্টিং কেন আমি করব সেটা একবার ভালো করে দেখে নিন। আমি যাব ভিএস কোডে। ভিএস কোডে যাওয়ার পরে ধরুন এখানে আমি ওপেন করি এটাকে, সাইডে ওপেন করি, জাস্ট এ সেকেন্ড। এখান থেকে আমি ধরুন আপনাদের যে কোডটা আমি বানাই সেটাকে একবার ওপেন করিনি, একটা সেকেন্ড দেবেন আমাকে। ওয়েব ডেভ 2, এখানে ধরুন আজ কত তারিখ, আজ হচ্ছে আমাদের মার্চের 3 তারিখ। লাস্ট কবে হয়েছিল আমাদের ক্লাস, কত তারিখে? এটাই মনে হয় 28 তারিখ, 28 28 তারিখ। তারিখ। ওকে, তো এটাকে আমি এক কাজ করি, এটা আমাদের সেই আগের কোডটা আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম, আমি এক কাজ করি এটাকে ডুপ্লিকেট করি, করে এখানে আমি নামটাকে চেঞ্জ করে দিই। নামটা হচ্ছে আজ মার্চ, মার্চের কত তারিখ আছে, 3 তারিখ 2025। ওকে, তো এটাকে ওপেন করছি আমি, বাদ বাকি আমি এখানে চেঞ্জ করে দেবো। হলো, এখান থেকে আমি এইচটিএমএলটা এখন যেমন আছে থাক, অথবা এই পেজেরই আমি একটা ধরুন এক্সাম্পল দিচ্ছি, আমাদের যে লগ ইন পেজের অ্যাসাইনমেন্ট আগের দিন করলাম আমি বসে বসে, সেইটার সাথে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এখানে যে সিএসএসটা আছে, সিএসএসটাকে ভালো করে একবার নোটিস করুন, আমি এটাকে গো লাইভও করে দিচ্ছি। গো লাইভ করি, আসলো। আসার পর এবার দেখুন জিনিসটা যেটা আমি এই পেজেই বোঝাবো, সেটা হচ্ছে এখানে দেখুন আমাদের বাটন আছে 3টে। ওকে, বাটনের ধরুন আমাদের বাটনের কালারটা দেখুন, এখানেও একটা সাইন ইন বাটন আছে। তো আমি চাইছি ধরুন এই যে বাটনগুলো আমার রয়েছে, এই বাটনগুলোর যে কালার স্কিমটা হবে অথবা থিম হবে সেটা আমাদের এরকম একটা বাটনের সাথেই সেমই হবে, মানে কালার আর তার ব্যাকগ্রাউন্ড কালার এবং তার টেক্সট কালার এখানে যেমন আছে সেটাই ধরুন আমার এখানে লাগবে, অথবা এরকমই একটা ওপরে যে কোনো একটা জায়গায় লাগবে, মানে সেম সেম রাখবো এক কথায়। ঠিক আছে, তো আমি এখানে আপাতত কি করছিলাম, যখন আমি কোডটা আপনাদের সাথে বসে করলাম তখন আপনারা কি দেখলেন, যে আমার এখানে 3টে বাটন আছে, 3টে বাটনের জন্য আমি একটা ক্লাস বানিয়েছিলাম, যেহেতু 3টে বাটনই আমার সেম। ঠিক আছে, সেই বাটনটাকে আমি যদি খুঁজি হয়তো এখানেই থাকবে, এই যে সোশ্যাল বাটন, এটাই হচ্ছে সেই কোড, এই যে সোশ্যাল বাটন।
এই ক্লাসটার মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার আমার একটা রয়েছে এই যে RGB, ঠিক আছে। আর আমাদের ধরুন এখানে টেক্সটের কালার তো ব্ল্যাকই আছে, তো আমার কিছু দেওয়া লাগেনি। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি ইউজ করেছি সেটা দেখুন একটা কালারের নেম আছে, মানে কালারের একটা স্কিম আছে, RGB যেটাকে বলে। তো এই কালার স্কিম অথবা RGB যে ফরম্যাটটা আছে, এখানে কি কি লেখা আছে, তিনটে ভ্যালু লেখা থাকবে দেখবেন। কি কি লেখা আছে? 255, 255, 255। এটার মানে হচ্ছে, কালারটা ভিজুয়াল স্টুডিও কোড দেখিয়ে দিচ্ছে দেখুন, এটার মানে হচ্ছে একদম সাদা, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করি, ধরুন এমনই একটা কালার দেবো যার কোডটা আপনি মনে রাখতে পারবেন না, ধরুন এটা 72, 69, 69, অথবা কিছু একটা দেওয়া যাক, 96, 83, 83, এরকম কিছু একটা থাক, ঠিক আছে। সেভ করি। দেখুন এখানে আমার কালারটা চলে এসছে, জঘন্য লাগছে দেখতে আমি জানি, কিন্তু এখানে আমার কালারটা চলে এসছে। এবার ভাবুন, আমার এখানে যে কালারের ভ্যালুটা রয়েছে, এই কালারের ভ্যালুটা আমার এই বাটনটায় লাগবে। এই যে সাইন ইন বাটন আছে, এই সাইন ইন বাটনে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালুটা লাগবে, ঠিক আছে। তাহলে আপনি কি বলবেন? স্যার এখান থেকে জাস্ট কালারটাকে কপি করুন। আমি এখান থেকে কালারটাকে কপি করছি, করে আমাকে খুঁজতে হবে যে সাইন ইন বাটনটা কোথায় আছে। কোথায় আছে দেখি? আমাদের হয়তো নিচেই কোথাও থাকবে সাইন ইন বাটন, ফর্ম ফুটারের ওপরেই থাকবে আই গেস। বাটন কন্টেনার, এই যে এখানে, এই যে বাটন। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি আমি এটা। সেভ করি। দেখুন এটার কালারও এটার সাথে সেম হয়ে গেছে, ঠিক আছে। আমার ধরুন এটা তো ছোট একটা কাজ, ছোট একটা প্রজেক্ট, ছোট্ট, মানে এখানে 3টে 4টে বাটন টোটাল। কিন্তু ভাবুন আমার কাছে আছে এরকম ধরুন 100টা বাটন টোটাল ওয়েবসাইটে। তখন আপনি কি প্রত্যেকবার কোথায় কোড, আমার কোথায় RGBর ভ্যালু আছে সেটা একবার খুঁজি তো, কোথায় আছে? এই যেখানে আমার RGB ভ্যালুটা আছে, আমার এই কোডটা কপি করে 100টা বাটনে পরপর পরপর পেস্ট করতে হবে, ঠিক আছে। পরপর পরপর পেস্ট করতে করতে আমার 100টা বাটনে কাজ হয়ে গেল। এবার ধরুন 100টা বাটনে আমি পেস্ট করলাম, যেমন আমি এখানে করলাম, কপি করে পেস্ট করলাম। এবার ধরুন কোনো না কোনো কারণে আমার যে ক্লায়েন্ট বলুন, আমার যে মানে স্যার বলুন, বা আমার যেই একজন থাকুক, সে ধরুন বলল যে এখানে বাটনের কালারটা খুবই অড লাগছে। কি বলছি শুনুন ভালো করে। এখানে বাটনের কালারটা খুবই অড লাগছে, তুমি এক কাজ করো, বাটনের কালারটা আগে যেমন ছিল সেরকমই করে দাও। কি বললাম ভালো করে শুনুন। এখানে 100টা বাটনে চেঞ্জ করার পরের কথা ভাবুন। 100টা বাটনে আপনি চেঞ্জ করলেন, করার পরে একজন আপনাকে এসে বলছে, সে আপনার প্রজেক্ট ম্যানেজার হতে পারে, সে আপনার ওপরের টেক লিড হতে পারে। সে এসে বলছে বাটনের কালারটা খুবই অড লাগছে, যে কটা বাটনে কালারটা তুমি লাগিয়েছো, আমার থিম এখন আমি চেঞ্জ করব, কালারটাকে তুমি ডিফারেন্ট করে দাও, বা আগের কালারটা তুমি করে দাও। মাথার মধ্যে কি বাজ পড়বে সবার? হ্যাঁ কি না একটুখানি বলুন, না হলে হ্যান্ড রেজ করে দিন যদি মাথার মধ্যে বাজটা পড়ে। আমারও এরকম মাঝে মধ্যে পড়তো, ঠিক আছে। বোঝাতে পেরেছি কোশ্চেনটা কি বলতে চাইলাম? 100টা বাটনে কালার চেঞ্জ করলেন, করে আপনাকে কেউ বলল ভালো লাগছে না, আপনাকে পুরোটা চেঞ্জ করতে হবে আবার। তখন আপনার কাজ কি হবে? বোঝাতে পেরেছি কিনা একটু হ্যান্ড রেজ করুন আগে, সেটা আমি আগে পরে শুনবো। সবাইকে কি বোঝাতে পেরেছি জিনিসটা কি, সিনারিওটা বললাম আপনাদের, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার ধরুন 100টা বাটনে আপনি কালারটা চেঞ্জ করার পরে আপনি বললেন যে, আপনাকে বললো যে চেঞ্জ করে দাও, ঠিক আছে। আপনি বসলেন ওটাকে চেঞ্জ করতে, একটা একটা করে বাটন, ভালো ভালো করে ভাববেন। 100টা বাটন আপনার কাছে, সেই 100টা বাটনের একটা একটা করে বাটনের কালার আপনি চেঞ্জ করতে বসেছেন কেমন করে? আমি এখানে যে সোশ্যাল বাটনটাকে চেঞ্জ করলাম, আমি এখানে জাস্ট কন্ট্রোল Z মারবো, মানে যেটাকে বলে আমাদের আন্ডু করা। কন্ট্রোল Z প্রেস করলাম, আমাদের এটা আন্ডু হয়ে গেল, আগে যেমন ছিল সেরকমই হয়ে গেল। সেভ করলি, আমার আমার যেমন ছিল সেরকম হয়ে গেছে। 100বার যে কন্ট্রোল Z আপনি প্রেস করবেন, 100বার তো প্রেস করতে হবে আপনাকে, সেই 100বারের মানে প্রেস করার মধ্যেও আপনার টাইম অনেকটা ওয়েস্ট হবে। সেই টাইম ওয়েস্টের থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি আমাদের সিএসএস এর মধ্যে ভেরিয়েবলটা আমরা ইউজ করি। কেন, কিভাবে দেখাই। আপনারা চলে যাবেন স্লাইডসের মধ্যে, ঠিক আছে। স্লাইডসের মধ্যে যাওয়ার পরে এখানে দেখবেন ভেরিয়েবলসের নিচে দুটো ইমেজ দেওয়া আছে। কি কি ইমেজ আছে? প্রথম ইমেজে আছে একটা কোলন দিয়ে রুট লেখা, ঠিক আছে। কেন কাজ করে, কি কাজ করে বলবো। কোলন দিয়ে রুট লিখে দেখবেন, এটা দেখতে অনেকটা সুডো ক্লাসের মতো, কিন্তু এর আগে কোনো সিলেক্টর নেই, জাস্ট এটা কোলন দিয়ে রুট, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে কিছু হাবিজাবি লেখা আছে, ঠিক আছে। এখানে লেখাটার মানে কি, রুটের মানে কি, সেগুলো একটুখানি দেখবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টেপ 0। 0 কেন রেখেছি বলছি, ঠিক আছে। এটা আস্তে আস্তে 0 প্র্যাকটিস করতে হবে আমাদের। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের, আমরা এখানে কালার প্রোফাইল কেমন, মানে কালার প্রপার্টি আমরা ইউজ করতে জানি। কালার লিখে আমরা একটা কালারের নাম দিতাম, সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যেত। কিন্তু এখানে দেখুন কালারের পরে আমি একটা ভ্যার বলে লিখে রেখেছি, ভ্যার, VAR, ভ্যার। ভ্যার লিখে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, মানে এটা একটা ফাংশন অবভিয়াসলি।
তো এই ফাংশনের মধ্যে আমাদের দেখুন এখানে কিছু একটা লেখা আছে, ড্যাশ ড্যাশ মেন টেক্সট কালার। ঠিক আছে, এই মেন টেক্সট কালারটা কোথা থেকে আসছে, এইখানে খেয়াল রাখবেন, এইখানে দেখুন লেখা আছে ড্যাশ ড্যাশ মেন টেক্সট কালার, তারপরে একটা কালারের নাম দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবলের ডিক্লারেশন, আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ইউজ কেস, অথবা এখানে আমরা ভেরিয়েবলটাকে ইউজ করছি। এটাকে বলা হয় ভেরিয়েবলের ডিক্লারেশন, এটাকে বলা হয় ভেরিয়েবলের ইউজ কেস, অথবা যেখানে আমরা ভেরিয়েবলটাকে ইউজ করি। প্রথমে আমরা ডিক্লেয়ার করে নিই, কী করে ভেরিয়েবল বানাবো সেটা একবার দেখে নিই। ঠিক আছে, তো যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ভেরিয়েবল বানাতে যাবেন, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বলছি, লেট লেখার পরে আপনি একটা নাম দিয়ে ইকুয়াল টু দেবেন, দিয়ে সেখানে কিছু একটা লিখে দিলে সেটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যায়। সিএসএস এ ভেরিয়েবলটা ক্রিয়েট করা একটুখানি ডিফিকাল্ট আমি বলবো না, বাট একটুখানি বলতে পারেন যে মানে ব্রেন রটিং যারে বলে এক কথায়, কারণ এখানে দেখতে একটুখানি অড লাগে জিনিসটা। ঠিক আছে, তো এখানে আমি এই জিনিসটা যে বানালাম সেটাকে একবার মানিয়ে নিই। তো আমি কি করব, সেম জিনিস এখানে করব। আমি একদম টপে যাব আমাদের মানে সিএসএস এর, যাওয়ার পরে ইম্পোর্টের নিচে, যেহেতু আমাদের এখানে একটা ইম্পোর্ট ইউজ করেছি, ওপরে লিখলেও অসুবিধা নেই, কিন্তু ইম্পোর্টটাকে আমি আগের দিনও বলেছিলাম সবার ওপরে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমি কি লিখবো, একটা কোলান দিয়ে লিখবো রুট। দেখুন কোলান দিয়ে রুট লিখলে আমাকে ভিজুয়াল স্টুডিও কোড সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে, কোলান দিয়ে রুট, এটার একটা মানে আছে। ঠিক আছে, সেই কারণে ভিজুয়াল স্টুডিও কোড আমাকে এটা সাজেস্ট করছে। তো আমি এখানে কোলান দিয়ে রুট লিখলাম, লেখার পরে আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করি, এটা আমাদের একটা ভেরিয়েবলের ডিক্লারেশন বক্স হয়ে গেল এক কথায়। ভেরিয়েবল ডিক্লারেশন বক্স অথবা ভেরিয়েবল ডিক্লারেশন একটা স্কোপ ভাবুন, স্কোপ আমি এখন বোঝাচ্ছি না, বাট এটা একটা ভাবুন বক্স, যার মধ্যে এই রুট বক্সের মধ্যে যেমন আমরা এখানে বিভিন্ন রকম স্টাইল লিখছিলাম, সেরকমই এখানেও আমাদের এবার আমাদের কি ক্রিয়েট করতে হবে, ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। কিভাবে করব, ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আপনি এখানে যা খুশি লিখে সেটাকে কোলান দিয়ে একটা ভেরিয়েবল বলতে পারবেন না। ঠিক আছে, এখানে ধরুন এই নামটা দিয়ে আমি ধরুন এখানে একটা কালার লিখছি, ধরুন রেড। ঠিক আছে, এখানে লিখলাম, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হলো, কিন্তু এখানে দেখুন কি দেখাচ্ছে, আননোন প্রপার্টি, এই একটা হাবিজাবি লেখা। যেমন অন্য একটা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে আমরা ভেরিয়েবল যে কোনো নামে ক্রিয়েট করতে পারি, কিন্তু সিএসএস এর মধ্যে কিন্তু এইভাবে ক্রিয়েট করা যায় না। এখানে আমাদের একটা স্টাইলিং ফলো করতে হয়। কি স্টাইলিং, এখানে দেখুন প্রত্যেকটা নামের আগে দুটো ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশটা আপনাদের ফলো করতে হবে। এই ড্যাশ দুটো আপনি যখন দেবেন তখনই সিএসএস আপনাকে রেকগনাইজ করবে, অথবা এই ভেরিয়েবলটাকে রেকগনাইজ করবে একটা ভেরিয়েবল হিসেবে। তো ভেরিয়েবল এখানে কি করে ক্রিয়েট করব, এখানে যদি আমি এটার আগে দুটো ড্যাশ দিয়ে দিই, এবার দেখুন এটা আমার হলুদ কালারে চেঞ্জ হয়ে গেছে। দুটো ড্যাশ দেওয়ার পরে যেই হলুদ কালারে চেঞ্জ হয়ে গেল, এবার এটা সিএসএস একটা ভেরিয়েবলের মতো করে ট্রিট করবে। বুঝতে পারলাম, দুটো ড্যাশ দিয়ে আমি এখানে যা লিখলাম সেটা এবার হয়ে গেল সিএসএস এর ভেরিয়েবল। তো এখানে রুট লেখাটার অ্যাকচুয়ালি মানে কি, রুট মানে হচ্ছে, রুট বলতে যেটা বোঝানো হয়, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলে রুট মানে হয় শিকড়। ঠিক আছে, সেখানে এই যে রুট কথাটা মানে হচ্ছে একদম, যে যাকে বলে একদম গ্রাউন্ড বেসিক, অর্থাৎ এই রুটটা অ্যাকচুয়ালি আমাদের ইউজ করা হবে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য। এর মধ্যে আপনারা ভেরিয়েবল ডিক্লারেশন করবেন, যেটা হচ্ছে পুরো রুট, অর্থাৎ পুরো সিএসএস এর মধ্যে অ্যাকচুয়ালি ছড়িয়ে ছিটিয়ে থাকবে এক এক জায়গায়। ঠিক আছে, তো এখানে রুট আমরা ইউজ করছি জাস্ট ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার জন্য, এই যে কোলান রুট, এর মধ্যে আমরা ভেরিয়েবলটাকে বানাচ্ছি। ঠিক আছে, এবার যেহেতু আমরা এখানে একটা যে কোনো নাম দিয়েছি, এটা দেখতে নিশ্চয়ই ভালো লাগছে না, তো আমি এখানে বাটনের এক্সাম্পলটা যেমন বললাম, সেই বাটনের এক্সাম্পলটাকে রেপ্লিকেট করব, কিন্তু এবার ভেরিয়েবলের সাথে, কতটা ইজি হয়ে যাবে ভালো করে দেখবেন। তো আমি এখানে একটা ভেরিয়েবল ভালো করে প্রপার একটা ভেরিয়েবল বানাচ্ছি। কি বানাবো, ধরুন এখানে আমি একটা ড্যাশ ড্যাশ দেবো, যেহেতু আমাদের ভেরিয়েবল বানাতে হবে, এখানে আমি ড্যাশ ড্যাশ দেওয়ার পরে নাম লিখবো ভেরিয়েবলের, ধরুন আমার কি নাম লাগবে, বাটনের ধরুন ব্যাকগ্রাউন্ড কালার আমি বানাতে চাই। তো ড্যাশ ড্যাশ দিয়ে আমি লিখবো ধরুন বিটিএন, মানে শর্টে বলা হয় বাটন, মানে বাটনকে শর্টে বলা হয় বিটিএন। বিটিএন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার অথবা বিজি কালার। ঠিক আছে, এটা আপনার নিজের পছন্দ, নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী যেটা রাখতে চাইছেন সেটা এখানে রাখবেন। ঠিক আছে, এবার যেমন করে আমরা সিএস এর প্রপার্টি লিখি, কোলান দিয়ে আমি একটা সেমিকোলান দিয়ে এন্ড করে দিচ্ছি, এবার এর মধ্যে আমি যে কোনো প্রপার্টি লিখতে পারি। যেহেতু এটা কালার প্রপার্টি, নিশ্চয়ই এর মধ্যে আমি ফ্লেক্স বক্স রাখবো না, তো আমি এখানে কি করব, ধরুন এখানে ব্ল্যাক বলে একটা কালারের প্রোফাইল বানাচ্ছি, মানে ভেরিয়েবল বানাচ্ছি ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক বানালাম, সিএসএস এটাকে রেকগনাইজ করলো একটা ব্ল্যাক কালার হিসেবে, তাই এখানে আমাকে কালারের হুইলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের একটা ভেরিয়েবল। এবার এই ভেরিয়েবলটাকে আমি যেখানে যেখানে ইউজ করব সেটা আমার সেখানে চলবে। দেখি কিভাবে ইউজ করব। তো ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, ভেরিয়েবলের ডিক্লারেশন হলো, এবার আমাদের ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য দেখুন যে কোনো সাম ক্লাস আমি এখানে লিখে রেখেছি, সাম ক্লাসটা কিন্তু যে কোনো সিলেক্টার হবে, মানে যে সিলেক্টরের মধ্যে আপনি ইউজ করতে চাইছেন ভেরিয়েবল, সেটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে একটা ক্লাস সিলেক্টরের এক্সাম্পল নিয়েছি। তো ডট সাম ক্লাস লেখার পরে দেখুন কালার প্রপার্টি, কালার দিয়ে আমরা কি কাজ করি, টেক্সটের কালার চেঞ্জ করি।
তো এখানে কালারের পরে ভ্যার দিয়ে আমার এখানে ভেরিয়েবলের নাম দিয়েছি, তো করে নেওয়া যাক সেটাই, দেখা যাক হয় কিনা। তো আমি এখানে যাব লগ ইন পেজে, যাওয়ার পরে এখানে ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু লিখেছি, তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেখি হয় কিনা। তো আমি এখানে ধরুন কোনো একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব, কি করা যায়, এই যে ফর্মের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করা যায়। ধরুন এই ফর্মের ব্যাকগ্রাউন্ড কালারে আমি হোয়াইট লিখে রেখেছি, তাহলে এটাকে ইউজ করার জন্য কি করব, আমি লিখবো ভিএআর ভ্যার, আমাকে দেখুন সাজেশন দিচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, ক্লিক করলাম, আমাদের এখানে কি হয়ে গেল, একটা ভেরিয়েবলের ফাংশন তৈরি হয়ে গেল, মানে এর মধ্যে এবার আমরা ভেরিয়েবল পাস করাবো। যদি আমি এখানে ড্যাশ ড্যাশ লিখি, দেখুন আমাকে ভিজুয়াল স্টুডিও কোড সাজেস্ট করছে একটা ছোট্ট, দেখবেন একটা, এটাকে কি বলে, কালার প্যালেট, ছোট্ট একটা প্যালেটের আইকন, তারপরে আমাদের ভেরিয়েবলের নামটা দেওয়া আছে। আমি যদি এটাকে ক্লিক করি, আমার ভেরিয়েবল এখানে চুজ হয়ে গেল। যদি আমি এটাকে সেভ করি, দেখা যাক কিছু হয় কিনা। সেভ করলাম, দেখুন সেভ করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক হয়ে গেছে, মানে এটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করছে। তাহলে ভেরিয়েবলের দুটো মেন জিনিস মনে রাখবেন, দুটো স্টেপ, একটা হচ্ছে ভেরিয়েবল বানানো, একটা হচ্ছে ভেরিয়েবলের ইউজ, ঠিক আছে। এবার আপনারা এই ব্যাকগ্রাউন্ডের বাটন, মানে সরি, এই ভ্যার মানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি বানিয়েছি, এটাকে আপনি যেখানে যেখানে ইউজ করবেন সেখানে সেখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে যাবে, মানে সেখানে সেখানে কালারটা ব্ল্যাক হয়ে যাবে। তো আমি যদি এখানে যেহেতু এটা বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে বানিয়েছিলাম, তো আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি আপাতত, এটাকে হোয়াইটই রাখি। এবার বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করা যাক। তো আমি যাব সোশ্যাল বাটনে, এখানে গিয়ে আমি এই আরজিবি ব্যাকগ্রাউন্ড কালার যেটা আগে ছিল সেটাকে চেঞ্জ করব, কি লিখবো, লিখবো ভ্যার ড্যাশ ড্যাশ বাটন বিজি কালার, যেটা আমার ভেরিয়েবলের নাম। সেভ করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, হলো। আমার ধরুন এই কালারটাকেও চেঞ্জ করতে হবে, এটা তো অলরেডি ব্ল্যাকে আছে, তো আমি আর কি চেঞ্জ করব, ঠিক আছে। তো এখানে যদি আপনি আরও কিছু কিছু বাটন বানান, সেই বাটনে আপনি গিয়ে জাস্ট ভেরিয়েবলগুলোকে অ্যাড করবেন, সেই বাটনগুলোয় ভেরিয়েবলটা, মানে সেই কালারটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আমি আরও ভালো এক্সাম্পল নিচ্ছি, আমি পুরোটাকে একবার ডিলিট করে দিচ্ছি, ভালো করে দেখবেন জিনিসটা, ঠিক আছে। ভেরিয়েবল খুবই ইম্পর্টেন্ট, টেলউইন্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এরকম করে আপনার কিছু বানাতে হবে না, কিন্তু টেলউইন্ড আসলে এই থিওরিতেই কাজ করে, সেই জন্য এটা দেখানো। তো আমাদের এটা, আমি একটা ডকুমেন্ট বানিয়ে নিচ্ছি, ধরুন এখানে আমি একটা বাটন বানাবো, সিম্পল বাটন, বাটন, ধরুন এখানে একটা আমি ক্লাস দিয়ে দিচ্ছি, ধরুন বিটিএন, ঠিক আছে। এর মধ্যে কিছু একটা লিখে রাখছি আমি, যা খুশি, সাইন ইন, ওকে। এখানে আমার এটা আসলো না কেন, এক সেকেন্ড দেখে নিই, বাটন, বাটন আমাদের তো ঠিক আছে, এক সেকেন্ড এটাকে রিলোড করি, হ্যাঁ এসছে, ওকে। তো এখানে আমি বাটনটাকে অ্যাকচুয়ালি এক কাজ করি, বাটন সিলেক্টর ইউজ করছি, সিলেক্টর ইউজ করে আমি এখানে বাটনটাকে একটুখানি প্যাডিং মার্জিন দিয়ে দিই, প্যাডিং দেবো ধরুন 5 পিক্সেল টপ ডাউন, আর আমাদের 15 পিক্সেল ধরুন লেফট রাইট, ওকে। সেভ করলাম, আমাদের এটা কেন রিলোড করতে হচ্ছে বারবার আমি বুঝতে পারছি না, এক সেকেন্ড, সেভ করেছি, ও এখানে তো আমার এটা লিঙ্ক করা নেই, মাই ব্যাড। তো স্যারও মাঝে মধ্যে ভুল করে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে। লিঙ্ক কোলন সিএসএস, সেভ করি, ওকে। আমাদের সাইন ইন বাটনটা একটু একটু শেপ দিতে হবে আমার এটাকে। তো আমি এটাকে এবার কপি পেস্ট করছি, করি 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 করলাম, ঠিক আছে, এতগুলো সাইন ইন বাটন আছে। এবার ফর সাম রিজন, ধরুন এটা হচ্ছে আমাদের কি বাটন বললাম, এটা আমাদের সাইন ইন বাটন, সাইন ইন বাটন। এখানে ধরুন আর একটা রয়েছে সাইন আপ বাটন, এরকম করে ধরুন আরও কিছু কিছু এরকম বাটন রয়েছে আপনার, যেগুলো প্রত্যেকটা ক্লাস আলাদা, ঠিক আছে। এখানে ধরুন আরও কিছু রয়েছে, ধরুন কি লেখা যায়, লগ আউট বাটন। তো এখানে এরকম করে কিছু কিছু বাটন আপনি বানিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে এক্সাম্পলটা ভালো করে মাথায় ঢুকবে, কেন সিএসএস এ আমরা ভেরিয়েবল ইউজ করব। এটার নাম কি দিলাম, লগ আউট, তো এটাকে লগ আউটই রাখি, লগ আউট, ঠিক আছে। এরকম করে আপনার আরও অনেক কিছু বাটন বানাতে পারবেন, আমি এখানে লরেম ইপসাম লিখে রাখছি আপাতত, লরেম টু, লরেম টু, সেভ করি। এখানে আরও কিছু এরকম লিখে রাখেন, অসুবিধা হলে আরও কিছু বানাতে পারেন, আমি এখান থেকে এতগুলো মুছে দিচ্ছি, এক সেকেন্ড, আমারই অসুবিধা হবে, এতগুলো আমার বানানোর এখন টাইম লাগছে, ওকে। এখানে এটার নাম ধরুন দিলাম লরেম বাটন বিটিএন, সরি সরি সরি, লরেম বিটিএন, সেভ করি, অলরাইট। তো এখানে আমি প্রত্যেকটা বাটনে ধরুন একটা করে স্টাইল জেনারেট করছি, আমি ধরুন এখানে বাটন রাখবো না, তাহলে ওইটাকে জাস্ট করে দিই সাইন ইন বাটন, ঠিক আছে, ডট দেবো সাইন ইন, সেভ করি। একটা বাটন হয়তো চেঞ্জ, এক সেকেন্ড, এখানে নাম কি দিয়েছি আমি, ও সরি, সাইন ইন বাটন, এটাকে করতে হবে আমার এটা, সেভ। এবার সেম সেম ওয়েতে আমার এখানে দেখা যায় এআই কোনো সাজেস্ট করে কিনা, এআই কি আর বলি, সাইন আপ বাটন, ওকে থ্যাংক ইউ। এখানে এটা ধরুন এই করলাম, সেভ করি। এরকম করে যে কটা আছে সেই কটাকে আমি তাই করে দিচ্ছি, আর হয়তো লরেম বাটন আছে, ওকে, ঠিক আছে। এবার ভেরিয়েবলের কাজটা ভালো করে দেখে নিই, আমি এখানে একটা ভেরিয়েবল বানিয়ে নিচ্ছি, ধরুন বাটনের আমাদের একটা কি লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার আর কালার লাগবে। তো আমি এখানে কি করছি, ধরুন বাটনের বিজি কালার অথবা মেন কালার বলে লিখে রাখছি, যেটা আমাদের ধরুন থিমের একদম মেন কালার, ঠিক আছে। থিমের মেন কালার কি ভাবুন, আমাদের ধরুন আমাদের ধরুন থিমের মেন কালার হচ্ছে
ব্লু এর একটা শেড আছে, আমি ব্লু সিলেক্ট করে এখান থেকে কোনো একটা শেড চুজ করছি যে কোনো। বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু লাইট রাখছি, কেন রাখছি বুঝতে পারবেন। এখানে লাইট রাখলাম, আর একটা ধরুন সেকেন্ডারি কালার আছে, অথবা সেকেন্ডারি কালার, এখানে এটাও ধরুন RGB, ঠিক আছে RGB, অথবা আমি এক কাজ করি এটাকেই ব্লু রাখি, কিন্তু এটা একটু ডার্ক শেডে ব্লু হবে, ঠিক আছে, কেন রাখছি দেখতে পাবেন। তো আমি এখানে এটাকে একটুখানি ডার্ক রাখছি ব্লুটাকে। ওকে, এটা একটা RGB ভ্যালু। এবার আমরা এই দুটোকে ইউজ করে যে কোনো বাটনে স্টাইলিং করতে পারবো কীভাবে, সেম ওয়ে। ব্যাকগ্রাউন্ড কালার দেবো ধরুন এখানে ভ্যার, এখানে ধরুন দেবো ড্যাশ ড্যাশ মেন কালার, সেভ করি, হয়ে গেল। এখানে ধরুন আমার কালার লাগবে, কালার ধরুন আমাদের যে সেকেন্ডারি কালার বানিয়েছি সেটা লাগবে, তো সেকেন্ডারি কালার চুজ করলাম, এখান থেকে সেকেন্ডারি কালার অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনি এখান থেকে এইটাকে পুরোটা কপি পেস্ট করে দিন। এখানে করব, এক সেকেন্ড, আমি এটাকে ভিজুয়াল স্টুডিও কোডের একটুখানি সাপোর্ট নিয়ে আমি এখান থেকে এটাকে করে দেবো পেস্ট, সেভ করি, প্রত্যেকটা অ্যাপ্লাই হয়ে গেল। আরও কিছু জিনিস চেঞ্জ করতে পারি, আমি কি করব ধরুন এখানে বর্ডারের কালারটাও চেঞ্জ করতে পারি, ধরুন এখানে বর্ডারের কালারটা আমাদের পুরো ওয়েবসাইটেই সেম হবে, তো বর্ডার কালার বলে আমি এখানে লিখে রাখছি, ধরুন এটার কালার কি দেওয়া যায়, ধরুন কি করা যায়, এক সেকেন্ড এটাকে কপি পেস্ট করি। এখানে একটু কপি পেস্ট করছি, কিন্তু আপনাদের মেন যে কাজ হবে সেটা আপনারা পরে গিয়ে দেখতে পাবেন। এখানে ধরুন বর্ডারটা আর একটু ডার্ক, সেভ করলাম। এখানে আমি বর্ডারের কালারটা লিখে রাখছি, লিখবো বর্ডার, ধরুন বর্ডারের আমাদের কালারের প্রথমে কি দিতে হয়, প্রথমে দিতে হয় বর্ডারের কালার, তো আমি এখানে সেটাও করতে পারবো, ভায়ার লিখবো, বর্ডার কালার লিখবো, তারপরে 1 পিক্সেল সলিড যেভাবে আমরা লিখি সেভাবে করে দেবো, ঠিক আছে। এখানে কালারটা জাস্ট এই ভ্যারের মধ্যে আছে, ভেরিয়েবলের মধ্যে আছে, বাদ বাকি আমাদের যা ছিল তাই, ঠিক আছে। তো এটাকে আমি এখানে কপি পেস্ট করতে পারি, এখানেও করব, আমাদের এখানেও লাগবে, এখানেও লাগবে, সেভ, হয়ে গেছে, ঠিক আছে, আমাদের বর্ডারের কালারও অ্যাপ্লাই হয়ে গেছে। এবার ধরুন চারটে বাটনেই আপনাদের কিছু চেঞ্জ করতে হবে, ধরুন কালারটা আপনার চেঞ্জ করবেন, কি চেঞ্জ করবেন, ধরুন যে এখানে কালারের মেন কালার আছে বা সেকেন্ডারি কালার আছে, এবার আপনাকে কেউ বলেছে যে এবার পুরো থিমটা আমি রেডে চেঞ্জ করছি, তো রেড কালারের শেড অনুযায়ী আমাদের সবকটা থাকবে। তো এখানে আপনি কি করতেন যদি ভেরিয়েবল না জানতেন, তাহলে আপনারা কি করতেন, প্রত্যেকটা বাটনে গিয়ে এক একটা কালার গিয়ে চেঞ্জ করতেন, ঠিক আছে। যে প্রত্যেকটা বাটনে ধরুন আলাদা আলাদা কোনো ক্লাস আছে, কোনো কোনো কারণে সেই চারটে বাটন আমাদের আলাদা, কিন্তু তাদের থিম অর্থাৎ তাদের কালার, তাদের মেন কালার সেকেন্ডারি কালার সে কটা সেম। তো যে কটা সেম আছে সেই কটাকে আমি ভেরিয়েবল বানিয়ে রেখেছি। তো আমার ধরুন এখানে থিমটা টোটালি আমার চেঞ্জ করতে হবে, এবার আমরা কি করতে পারি, এবার আমরা এখানে ভেরিয়েবলের কালারটাকে ধরুন চেঞ্জ করব। ভেরিয়েবলে গিয়ে যদি আমি এটাকে রেড করে দিই, রেডের একটা শেড করে দিচ্ছি, সেভ করব, দেখুন চারটেতেই আমাদের রেড অ্যাপ্লাই হয়ে গেছে, একটা এখানে ভেরিয়েবল চেঞ্জ করলাম, চারটেতে আমার অ্যাপ্লাই হলো, ঠিক আছে। এখানে আমি সেকেন্ডারি কালারটাকেও চেঞ্জ করতে পারি, এটাকেও আমি রেডের শেডে নিয়ে চলে যেতে পারি, ঠিক আছে, রেড শেড, সেভ করি, হয়ে গেছে। এটাকে যদি আমি বর্ডার কালারটাকেও যদি রেডের শেডে নিয়ে যাই, রেডের শেড, ওকে, সেভ করি, দেখুন এটাও আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এটাই হচ্ছে ভেরিয়েবলের কাজ, অর্থাৎ ভেরিয়েবল কেন এত ইউজ করি, কারণ আমাদের এফিশিয়েন্টলি পরে যদি কোনো রকম আমাদের ওয়েবসাইটে কোনো চেঞ্জ করতে হয়, তাহলে যেন আমাদের পুরো ওয়েবসাইটটিকে খুঁজতে না হয় যে কোথায় আমরা চেঞ্জ করব। আমাদের এরকম টেলউইন্ডের ভেতরে বা আমরা এরকম যখন এফিশিয়েন্টলি কোড করার চেষ্টা করব, তখন যখন ভেরিয়েবল ইউজ করব আমরা, তখন একটা জিনিস নোটিস করবেন যে কোডটা মেনটেন করা অনেক সহজ হয়ে গেছে। কারণ একটা থিম ফোকাস করে আপনি কাজ করবেন, থিমে ফোকাস করে কাজ করার সঙ্গে সঙ্গে আপনার ধরুন থিমটা পছন্দ হচ্ছে না, কোনো কারণে সেটাকে চেঞ্জ করতে হবে, তখন এরকম ছোট্ট জায়গায় চেঞ্জ করবেন, পুরো ওয়েবসাইট মানে সিস্টেম ওয়াইড আপনার ওটা চেঞ্জ হয়ে যাবে। বোঝাতে পেরেছি ভেরিয়েবলের কাজ, হ্যান্ডরেস করে দিন যারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার ভেরিয়েবল কেন ইউজ করবো আমরা। এবার থেকে ভেরিয়েবলটা চেষ্টা করুন একটু ইউজ করার, কারণ টেলউইন্ডে গিয়ে আমরা ভেরিয়েবলটাকে দেখতে পারবো যে ভেরিয়েবলগুলো ইউজ হচ্ছে, কিন্তু ওগুলো আমরা নেটিভলি ইউজ করবো না, ঠিক আছে। তো এটাই হচ্ছে সিএসএস এর ভেরিয়েবল। তো এখানে থিম বোঝার দরকার, যে থিম আমরা কিভাবে বানাবো, সেই থিমগুলোকে কিভাবে ইউজ করব, সেটা হচ্ছে আমাদের মেন বোঝার দরকার। ছোট্ট একটা এক্সাম্পল দেবো, বেশিক্ষণ নেব না। সেটা হচ্ছে আমাদের যে ফিগমাতে নেক্সট আমাদের যে প্রজেক্টটা আসছে, খুব বড় একটা প্রজেক্ট, মানে বড় বলতে খুবই ইউআই হেভি প্রজেক্ট, মানে সেটা খুবই ইউআই সেন্ট্রিক, মানে কি বলতে যাচ্ছি, মানে সেটা ফ্রন্ট এন্ড বানাতে অনেকটা টাইম লাগবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের সেই প্রজেক্টটা, ধরুন এটাকে আমি ওপেন করছি, এটার এখনো লিঙ্ক কারোর কাছে নেই, আমি এখনো প্রোভাইড করিনি কাউকে। ধরুন এই প্রজেক্টটা, এখানে আপনারা জিনিসটা নোটিস করতে পারেন যে থিম বলতে আমি কি বোঝাতে চাইছি। এখানে থিমটা কি সবাই বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন একটু আমাকে হ্যান্ড রেজ করে বলবেন যে থিমটা আপনারা বুঝতে পেরেছেন। থিমটা কি সবাই বুঝতে পারছেন যে এখানে কি থিম ইউজ করেছি আমরা, এনিবডি যে এখানে আছেন বলুন। সূর্যকান্ত বাবু মাইকটা ওপেন করেছেন, বলুন। আপনার অডিও আসছে না স্যার, মাইকটাই ওপেন করা হয়েছে, জাস্ট আমি দেখতে পাচ্ছি। যদি কেউ চ্যাট বক্সে লিখতে চান, যারা কমিউনিকেট করছেন না, তারা চ্যাট বক্সে ফিল ফ্রি টু কন্ট্রিবিউট যাকে বলে এক কথায় করতে পারেন, ঠিক আছে।
এখানে থিমটা ভালো করে একবার দেখে নিন যে এখানে থিম বলতে আমি কি স্যার বোঝাচ্ছি। এটা ব্ল্যাক, আপনার গ্রে আর ওই গ্রিন টাইপের মতো লাইম, তাই তো, লাইম কালার আর লাইম কালার, সাদা। ঠিক। হুম। তাহলে এখানে আমরা কি করতে পারি, ইয়াসবাবু যেমন বললেন যে এখানে ব্ল্যাক একটা লাইমের কালার, লাইম বলতে সবুজ সবুজ কালারটাকে বোঝানো হচ্ছে। আর হচ্ছে আমাদের হোয়াইট বা গ্রে, দেখুন এখানে সেরকমই কালারের কম্বিনেশন দিয়ে পুরো ওয়েবসাইটটাকে বানানো, এটাকেই বলে একটা ওয়েবসাইটের থিম। অর্থাৎ পুরো ওয়েবসাইটে একটা সিস্টেম ওয়াইড, অর্থাৎ পুরো ওয়েবসাইটের মধ্যে একটা নির্দিষ্ট কালারের স্কিম ফলো করা হয়, সেটা আপনারা এখানে গেলে আস্তে আস্তে দেখতে পারবেন। দেখুন এখানে আমাদের কি ইউজ করা হয়েছে, এখানে লাইম কালার আছে, এখানেও দেখুন সেই লাইম কালারটা আছে, এখানেও দেখুন ছোট্ট একটা জায়গায় লাইম কালারটা ইউজ করা হয়েছে, ছোট্ট একটা জায়গায়, এই যে, ঠিক আছে। তারপরে এখানে আরো কোথায় কোথায় ইউজ আছে, এই যে গেট স্টার্টারের নিচে সেম কালার ইউজ করা হয়েছে, এখানেও সেই কালারটা আছে। এবার দেখুন এখানেও সেম কালারটা আছে, ঠিক আছে, অ্যাবাউট আছে ছোট্ট জায়গাটায় সেম কালারটা আছে। তাহলে যদি আপনার এরকম কোনো চেঞ্জ করতে হয় বা এরকম কোনো একটা বড় ওয়েবসাইট বানাতে হয়, তখন আপনাদের কি কাজ করতে হবে, তখন আপনারা প্রথমেই বানাবেন ভেরিয়েবলস। এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি সিএসএস বানাতে হয়। প্রথমেই আপনারা কালারের স্কিমটাকে দেখবেন যে আসলে এখানে কি কি কালার ইউজ করা হয়েছে, মেন কালার, সেকেন্ডারি কালার বা থার্ড কালার, এরকম করে আপনি নিজের মতো করে ভেরিয়েবলগুলো বানিয়ে নেবেন। এবার সেই ভেরিয়েবলগুলোকে আপনি ইউজ করবেন যেখানে যেখানে আপনার সেগুলো দরকার। যেমন এখানে দেখুন প্রত্যেকটা এই যে ছোট্ট এই যে সেকশনটা আছে, দেখুন এখানে প্রত্যেকটা এটাকে বলা একটা, যাকে বলে কি করে মার্কিটাকি বলতে পারেন, কারণ এটা সাইড বাই সাইড যেতেও পারে, মানে অ্যানিমেশন থাকতে পারে, সেটা পরের কথা। কিন্তু এখানে দেখুন সবকটার কালার সেম আছে, তো এটাও একটা থিমের মধ্যে পড়ে। ধরুন এটাকে রাখলেন সেকেন্ডারি কালার হিসেবে, তো সেকেন্ডারি কালার আপনি এখানে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করবেন, সেটা আমার এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো ধরুন আপনার কোনো রকমভাবে পুরো ওয়েবসাইটের থিম, যেখানে যেখানে থিমটা আপনি বানিয়েছেন সেই থিমটাকে এবার চেঞ্জ করবেন। ধরুন এই শেডটা আপনার ভালো লাগছে না, কেউ আপনাকে বললো আপনি নতুন একটা শেড বানান, তো সেটা বানালেন, বানিয়ে জাস্ট ভেরিয়েবলগুলোকে আপডেট করে দিলেন। যেই ভেরিয়েবলগুলোকে আপডেট করবেন আপনার পুরো সিস্টেম ওয়াইড সেগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনাকে এক এক পয়সাও এক্সট্রা খাটনি করতে হবে না। এটাই হচ্ছে ভেরিয়েবলের মজা, ঠিক আছে। ভেরিয়েবল যদি বুঝে থাকেন, এবার আমরা এগিয়ে যেতে পারবো সিএসএস এর উপরে, ঠিক আছে। তো যদি কারোর ভেরিয়েবল নিয়ে কোনো অ্যাসাইনমেন্টের দরকার হয়, আমি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে, যে এটাকে বানান একটা ভেরিয়েবল দিয়ে, সেইটাকে দেখলে আপনারা অ্যাসাইনমেন্টটা দেখলে ভেরিয়েবল ইউজ করে যদি আপনারা বানান, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ ভেরিয়েবল দিয়ে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট আমি একটা পাঠাবো, এখন সেটা আমার রেডি নেই, ঠিক আছে। সেটা আমি বানিয়ে আমি গ্রুপে আজকেই পোস্ট করে দেবো যে এটাকে আপনাদের ডিজাইন করতে হবে, সেখানে একটা থিম থাকবে, সেই থিমটাকে ফলো করে সেটাকে ডিজাইন করবেন, ঠিক আছে। আমার যদি মুড চেঞ্জ হয়, আমি ধরুন বললাম আপনাদের যে এবার আমার কালারটা এরিয়া আছে, আমাকে এই কালারে এবার থিমটা বানিয়ে দিতে হবে, তখন আপনাদের মধ্যে যারা একটু স্মার্ট এনাফ তারা হয়তো চেষ্টা করে সেটাকে ভেরিয়েবলের কালারটা চেঞ্জ করে সেটাকে করেও দিতে পারবেন, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট আমি একটা দেবো, ভেরিয়েবল নিয়ে কোনো চিন্তা নেই, সেটাকে প্র্যাকটিস করবেন, অলরাইট। চলুন তাহলে এবার আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস, ঠিক আছে। এবার আমাদের নেক্সট টপিক কি, টেলউইন্ড স্যার সিএসএস। একটা বলুন কোশ্চেন ইয়েস ছিল বাবু, স্যার। বলুন বলুন। ও মানে অন্য রিলেটেড, আগের রিলেটেড, আমি একটু নোট বলুন বলুন করছিলাম অবশ্যই। তো ওই স্যার। ওই ফোকাসটা কি জানা ছিল স্যার, নোট করছিলাম একটু, ভুলে ফোকাস গেছি। হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যখন কোনো বাটনের উপরে আমরা না, ক্লিক করে রাখি, ফোকাসের যে মানে ইটা, সুডো ক্লাস মানে বলে ওটাকে। ওটা না, তাহলে ওসব মানে যে ইটা, ফোকাসে কি ইউজ করছিলাম যেন, ফোকাসে কি ইউজ মানে করছিলাম, ফোকাসের ওই ইনপুটটার ওই বর্ডার উঠানোর জন্য আউটলাইন, আউটলাইন, আউটলাইন নান, তাই তো? আউটলাইন নান, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কিছু কোশ্চেন? অসুবিধা। তাহলে এবার নেক্সট টপিকে আমরা এগিয়ে যেতে পারি, যেটা হচ্ছে আমাদের টেল উইন্ড সিএসএস। সবার জন্য একটা হাততালি দেবেন নিজেরা নিজেরা, যে আমরা টেল উইন্ড পর্যন্ত পৌঁছে গেছি। টেল উইন্ড কিন্তু আপনাদের জীবনে অনেক কাজে লাগবে, অনেক মানে অনেক কাজে লাগবে, কারণ টেলউইন্ড শিখবেন, টেলউইন্ড শেখার পরে আপনাদের আর নর্মাল সিএসএস, ভেরিয়েবলস এইসব জিনিসপত্র আপনারা মনে রাখতে হবে না। তাহলে কেন বলবেন, তাহলে আপনারা বলবেন যে কেন পড়লেন তাহলে, কারণ টেলউইন্ড সিএসএস হচ্ছে আমাদের এই সমস্ত লজিকগুলো দিয়েই কাজ করে, সেগুলো আমাদের দরকার পড়ে না, বাট টেলউইন্ড কিন্তু বিহাইন্ড দ্য সিন ভেরিয়েবলই ইউজ করে, ঠিক আছে। সেটাও আপনারা দেখতে পারবেন, সেটাও আমি দেখাবো, একদম সচক্ষে দেখবেন সেটাও, কিন্তু এটাকে জেনে রাখার জন্যই আমি বোঝালাম আজকে। টেলউইন্ড সিএসএস টোটালি এই ভেরিয়েবল, তারপরে আমাদের যত রকম লজিক বিল্ডিং, সেগুলো টোটালি টেলউইন্ডের মধ্যে ইমপ্লিমেন্ট অলরেডি করা আছে, যেভাবে টেলউইন্ড নিজে কাজ করে। সেখানে যে জিনিসে অর্থাৎ যা দিয়ে টেলউইন্ড কাজ করে সেটাকে আমরা একটু যদি জেনে রাখি তাহলে আমাদের সুবিধা, তাহলে আমরা পরবর্তীতে সেটাকেও মডিফাই করতে পারবো। টেলউইন্ড সিএসএস খুবই ভার্সেটাইল একটা, বলতে পারেন যে ফ্রেমওয়ার্ক। টেলউইন্ড কি সেটাকে বলে দিই, টেলউইন্ড সিএসএস হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝানো হয়, দেখুন এখানে লেখা আছে প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ টেলউইন্ড সিএসএস, মানে টেলউইন্ড সিএসএস কি।
টেলউইন্ড সিএসএস হলো সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে হলো, আমি বোঝাবো, সেটা হচ্ছে ধরুন আমার এখানে একটা ক্রোমের ট্যাব ওপেন করি, জাস্ট সেকেন্ড। আমি যদি এক্সক্যালিড্রতে যাই, এখানে গেলে সিএসএস এর ফ্রেমওয়ার্কটাকে এবার বোঝাই। এটা ধরুন আমার কাছে আছে একটা সিএসএস, ঠিক আছে, সিএসএস এর কোড, যেভাবে সিএসএস বানানো হয়েছিল প্রথমে। এটা হচ্ছে আমাদের সিএসএস এর অরিজিনাল কোড, যেভাবে সিএসএস কাজ করে। এবার ফ্রেমওয়ার্ক বলতে বোঝানো হয়, ফ্রেমওয়ার্ক হলো এই সিএসএস এর ওপরেই তৈরি একটা কোড বলতে পারেন, যেটা আমাদের কি কাজ করে। কোথায় গেল আমাদের এটা, এক সেকেন্ড, এটা তো বর্ডার, ও এটা, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক। এই যে সিএসএস এর ওপরে যেটা গোল করে আমি বানালাম, এটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক অফ সিএসএস, ঠিক আছে। তাহলে এই গ্রাফ মানে এই মানে সরি, এটাকে কি বলে, এটাকে বলা হয় একটা গ্রাফিক্যাল ইন্টারফেসই বলতে পারেন, অর্থাৎ একটা ছবিও বলতে পারেন কোনোভাবে। তো এখানে এইটাকে আমি দিয়ে কি বোঝাতে চাইছি, এখানে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কটা হলো আমাদের সিএসএস এর ওপরে তৈরি হওয়া একটা কোড। সিম্পল ভাবে ভাবুন, আমাদের নর্মালি যে সিএসএসটা থাকে তার ওপরেই একটা কোডের লেয়ার চড়ানো আছে, ঠিক আছে, ভালো করে বুঝবেন। আমাদের নর্মাল সিএসএস তো আছেই, সেই নর্মাল সিএসএস এর ওপরে একটা কোডের অথবা কোড দিয়ে একটা লেয়ার চড়ানো আছে। এই যে লেয়ারটা আপনারা বুঝতে পারছেন, এই লেয়ারটার মধ্যে যেমন এখানে সিএসএস রেখে দিয়েছি, সেরকমই এই যে লেয়ার, অর্থাৎ যেটাকে আমি বলছি ফ্রেমওয়ার্ক, সেটা আমাদের অ্যাকচুয়ালি সিএসএস এর ওপরেই তৈরি করা, কিন্তু সেটা একটা ডিফারেন্ট টাইপ অফ কোড। এবার আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে স্যার কেন এটাকে আমরা ইউজ করব। এই যে কোডটা রয়েছে, যেটা আমাদের সিএসএস এর ওপরে বানানো, এই কোডটা অ্যাকচুয়ালি আমাদের সিএসএসটাকে লিখতে আরো ইজি করে দেয়। মানে সিএসএস আমরা লিখি যেমন ট্রেডিশনালি, সেই ট্রেডিশনালি লিখতে আমাদের আরো সহজ করে দেয় এই ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে। এই ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি আমাদের সিএসএসটাকে লিখতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে, চলুন টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে দেখি। আমরা যাব tailwindcss.com এ, ঠিক আছে। tailwindcss.com এ গিয়ে প্রথমেই আপনাদের চোখে পড়বে কি লেখা, বড় বড় করে দেখুন, এখানে একটা হেডিং লেখা আছে। কি হেডিং লেখা, র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইটস, খুব তাড়াতাড়ি মডার্ন ওয়েবসাইট বানাবেন উইদাউট এভার লিভিং ইউর এইচটিএমএল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কি লেখা আছে, উইদাউট এভার লিভিং ইউর এইচটিএমএল, মানে মানে হলো র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইটস, খুব তাড়াতাড়ি করে আপনি মডার্ন ওয়েবসাইট বানান, কখনো নিজের এইচটিএমএল থেকে মানে না বেরিয়ে, এক কথায় মানে নিজের এইচটিএমএল যেটা আপনি বানাচ্ছেন সেটার থেকে না বেরিয়ে আপনি সিএসএস লিখবেন। অর্থাৎ কেমন করে বোঝাতে চাইছে, এখানে বোঝাতে চাইছে আমি এখানে সিএসএস লিখবো, কিন্তু সিএসএসটা আমি লিখবো এই এইচটিএমএল ফাইলের ভেতরেই, আমি আমার এই এইচটিএমএল ফাইলটা ছেড়ে বাইরে যাব না। অর্থাৎ আমি যদি কোনো সিএসএস লিখি, আমি এর মধ্যেই লিখবো, আমি এটা ছেড়ে বাইরে কোথাও যাব না, যেখানে গিয়ে আমি সিএসএস লিখতে পারি, ঠিক আছে। তো এখানে আমি কি বোঝাতে চাইছি, আশা করি বোঝাতে পেরেছি, মানে সবাই আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি। টেলউইন্ড নিজেই কিন্তু কথাটা বলছে, আমি এটা নিজে বলছি না, ঠিক আছে, বানিয়ে বলছি না, এটা টেলউইন্ড নিজেই বলছে। কেন, নতুন নতুন ওয়েবসাইট বানাবেন, বানানোর টাইমে আপনি জাস্ট নিজের সিএসএস নিজের এইচটিএমএলটা একই ফাইলের মধ্যে মেনটেন করবেন। আপনাকে এক ফাইল থেকে আরেক ফাইলে গিয়ে গিয়ে দেখতে হবে না যে এই ক্লাসটাকে আমার ওখানে বানাতে হবে, অথবা এই ক্লাসের কোডটা আমার এখানে গিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি কেউ সিএসএস এইচটিএমএল ভালো করে বুঝে যান, তাহলে তাদের আর কোনো দিন টেলউইন্ড ইউজ করার পর নিজের সিএসএস ফাইলটাকে আর মেনটেন করার দরকার হবে না। খুবই একটা বোল্ড স্টেটমেন্ট, কিভাবে কাজ করে বলবো। এখানে প্রথমে দেখুন তার নিচে ছোট্ট ছোট্ট করে লেখা আছে, কি লেখা আছে একটু জুম ইন করি। লেখা আছে আ ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কথাটা এবার মনে রাখবেন, আ ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক packed with classes like Flex, PT4, Text Center, and Rotate 90 that can be composed to build any design directly in your markup. কি বললাম, মাথায় ঢোকেনি, বলে দিই। আ ইউটিলিটি ফার্স্ট, এখানে এই ইউটিলিটি ফার্স্ট কথাটার মানেটা আপনাদের আগে জানতে হবে। ইউটিলিটি কথাটার ছোট্ট একটা অর্থ হচ্ছে যে কোনো ছোট একটা জিনিস, এক কথায়, ঠিক আছে, যেটা খুবই জরুরি। ইউটিলিটি কথার অর্থ যদি বাংলায় করি, আমি একবার দেখে নিই। ইউটিলিটি বেঙ্গলি মিনিং, ঠিক আছে, উপযোগিতা, অথবা আরো কিছু দেখা যেতে পারে যে কার্যকারিতা, তারপরে লাভজনকতা, তারপরে কার্যকর, কাজের বস্তু, লাভের ব্যস্ত, বা ওরকম কিছু একটা, যাই হোক, ইউ গেট দ্য আইডিয়া, ঠিক আছে।
ইউটিলিটি কথার অর্থ যে উপযোগিতা যেটা আমাদের দেয় অ্যাকচুয়ালি টেলউইন্ড। কিভাবে? এখানে আমাদের এই যে নীল কালারে দেখুন লেখা আছে ফ্লেক্স, PT4, টেক্সট সেন্টার, রোটেট 90, এইগুলো দিয়েই অ্যাকচুয়ালি টেলউইন্ড আমাদের ইউটিলিটি ফার্স্ট অথবা আমাদের উপযোগিতা বাড়ায় এক কথায়। ঠিক আছে, তো এখানে ফ্লেক্স লেখাটা যে লেখা আছে ফ্লেক্স, ফ্লেক্সটা আমরা আর কোথায় শুনেছি? কে বলতে পারবে আমাকে? ফ্লেক্স লেখাটা আমরা আর কোথায় শুনেছি? এনিবডি? কে বলবে? স্যার সিএসএস এই তো ই করেছে। ডিসপ্লে ফ্লেক্স, তাই হুম। তো? সবাই অ্যাগ্রি করি? যদি অ্যাগ্রি করি একটু হ্যান্ড রেজ করে দেবেন। করি অ্যাগ্রি? ডিসপ্লে ফ্লেক্সে আমরা ফ্লেক্স কথাটা শুনেছিলাম। অলরাইট, তো এখানে ফ্লেক্স দিয়ে বোঝানো কি হচ্ছে? এই ফ্লেক্সটাই হচ্ছে একটা ইউটিলিটি ক্লাস। ইউটিলিটি কথার মানে কি বললাম গুগল দেখে? উপযোগিতা। তো এখানে যদি আমি ফ্লেক্সটাকে উপযোগী ক্লাস বলে বলি তাহলে কি কারো কোনো অসুবিধা হবে? আশা করি হবে না। উপযোগী ক্লাস মানে ইউটিলিটি ক্লাস দিয়েই অ্যাকচুয়ালি টেলউইন্ড কাজ করে। মানে টেলউইন্ডের মধ্যে এরকম ছোট ছোট অনেক উপযোগী ক্লাস রয়েছে। এগুলো কিন্তু সব ক্লাস, কোনো সময় আইডি হিসেবে ইউজ করবেন না, খবরদার না। এই ছোট ছোট উপযোগী ক্লাসগুলো আমরা ইউজ করি আমাদের HTML এর, যেমন ক্লাস অ্যাট্রিবিউট আছে সেই ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে গিয়ে আমরা ওটাকে ইউজ করি। যেই আমি ওখানে ইউজ করব, টেলউইন্ড কি বললাম? একটা ফ্রেমওয়ার্ক। তো এই যে আমি সিএসএস এর মধ্যে ধরুন আমাদের এখানে HTML CSS দুটোই আছে, তো আমি ধরুন এখানে CSS এর মধ্যে অথবা এখানে আমি HTML এর মধ্যে, যেহেতু এটা টেলউইন্ড যদি আমি ইন্টিগ্রেট করি সেটা আমাদের HTML টাকেও দেখে, সেই কারণে সেটাও বলবো কিভাবে। তো HTML এর মধ্যে ধরুন আমি ইউজ করলাম ফ্লেক্স বলে ক্লাসটা। ঠিক আছে, HTML এর মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে আমি লিখলাম ফ্লেক্স। এবার যেই আমাদের টেলউইন্ড আমাদের কোডের মধ্যে ডিটেক্ট করবে যে আমি একটা ফ্লেক্স বলে ক্লাস ইউজ করেছি, তখনই এই যে ফ্রেমওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা পুরোটাকে ঘিরে রয়েছে, সে কিন্তু টোটালি মনিটর করছে আমাদের যা লিখছি এর ভেতরে। সে কি করবে? ফ্লেক্স যেই দেখবে তখনই সে ফ্লেক্স নামের একটা ক্লাস অথবা একটা CSS অ্যাপ্লাই করে দেবে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, মানে আমি এখানে যা লিখবো যদি সেটা টেলউইন্ডের ক্লাসের মতো দেখতে হয় বা টেলউইন্ডের ক্লাস হয়, ইউটিলিটি ক্লাস হয়, সেটা যেই আমাদের ফ্রেমওয়ার্কটা নোটিস করবে যে হ্যাঁ এ তো একটা টেলউইন্ডের ক্লাস ইউজ করছে, তখনই এই ফ্রেমওয়ার্কটা যেটা আমাদের একটা কোড, এই কোডটা আমাদের ওয়েবসাইটে একটা টেলউইন্ড CSS এর বা একটা CSS প্রপার্টি অ্যাপ্লাই করে দেবে। সেটা ফ্লেক্স হতে পারে, সেটা ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, সেটা কালার হতে পারে, সেটা কোনো অ্যানিমেশন হতে পারে, সেটা আপনার যা কিছু CSS এর মধ্যে করছেন সেটা হতে পারে। ঠিক আছে, তো এই ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি আমাদের কি করছে? ফ্রেমওয়ার্কটাকে বললাম একটা কোড, বড় একটা কোড। সেই কোডটা অ্যাকচুয়ালি আমাদের HTML-টাকে মেনটেন করছে এবং সেটাকে মনিটর করছে। ঠিক আছে, মনিটর করতে করতে সে জাস্ট দেখবে, এখানে মনিটর করার অর্থ যা আপনারা যেটা ভাবছেন সেটাই, অর্থাৎ দেখা। তো যখনই ফ্রেমওয়ার্কটা ডিটেক্ট করবে যে আমি একটা টেলউইন্ডের ক্লাস ইউজ করেছি আমাদের HTML-এ, তখনই সে এই পুরো ওয়েবসাইটে সেই ক্লাসটাকে অ্যাপ্লাই করে দেবে। এটাই হচ্ছে টেলউইন্ডের কাজ। ঠিক আছে, কোনো ফ্যান্সি নতুন কিছু না। আমরা টেলউইন্ড ইউজ করব একটা CSS এর মতোই। CSS আমাদের ব্যাকগ্রাউন্ডে নিজে নিজে তৈরি হবে, আমরা দেখবো সেটা রিয়েল টাইমে তৈরি হবে। যখনই সেটা তৈরি হবে সেটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ সেটা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে যদি একটুখানি ভালো করে বোঝানো যায়, কিভাবে বোঝাবো? তো প্রথমে ভাবুন আমার কাছে একটা HTML ফাইল আছে। এটা হচ্ছে আমাদের একটা, এক সেকেন্ড আমি এখানে কি টাইপ করতে পারবো? ওকে, আমাদের কাছে একটা HTML ফাইল আছে। ঠিক আছে, HTML ফাইল যেটার মধ্যে আমরা কি করি? আমরা স্ট্রাকচার তৈরি করি, খুব ভালো। এবার আমাদের HTML ফাইলটার মধ্যে, মানে আমি পুরো ওয়েবসাইটটা HTML প্লাস টেলউইন্ড দিয়ে বানাচ্ছি, ভাবুন এমনভাবে। তো এখানে টেলউইন্ড আমাদের ইন্টিগ্রেট করা আছে। তো HTML ফাইলের মধ্যে আমাদের কি করা আছে? কমা দিয়ে আমি লিখে রাখছি টেলউইন্ড CSS ইন্টিগ্রেট করা আছে, টেলউইন্ড CSS। অলরাইট, HTML প্লাস টেলউইন্ড, খুব ভালো একটা খতরনাক কম্বিনেশন। টেলউইন্ড CSS কি করবে এবার? ধরুন আমি আমার HTML এর কোডের ভেতরে কোনো একটা চেঞ্জ করলাম। কি চেঞ্জ করলাম? আমি ধরুন এখানে একটা নতুন ডিভ ট্যাগ বানালাম। আমি ধরুন এখানে একটা বানাচ্ছি, বানিয়েই দেখাই। ডিভ, ধরুন হ্যালো ওয়ার্ল্ড বানাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ডিভ, ও সরি, ট্যাগ, এটা আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেট হবে, সরি সরি সরি। ওকে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড বানালাম। এখানে কি কোনো ইউটিলিটি ক্লাস অ্যাপ্লাই করা আছে, হ্যাঁ কি না? কে বলতে পারবে? না স্যার। সবাই অ্যাগ্রি করি সেটার সাথে? এখানে কি কোনো ইউটিলিটি ক্লাস বা কোনো ক্লাস কি অ্যাপ্লাই করা আছে, বা ক্লাস বলে কি কিছু লেখা আছে কোডের ভেতরে? সেটা বলুন আমাকে একবার।
যারা যারা নেই বলছেন হ্যান্ড রেজ করুন। যারা যারা বলছেন যে এখানে কোনো ক্লাস নেই তারা একবার হ্যান্ড রেজ করুন, তাহলে আমি বুঝে যাই। ওকে, বাকিরা কি বলছেন আছে এখানে ক্লাস লেখা আছে কোথাও? মানে এই ডিফ ট্যাগটা যে বানালাম এখানে কি ক্লাস বলে কিছু লেখা আছে? তার মানে বাকিরা এগ্রি করছেন তাই তো, ক্লাস বলে লেখা আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এখানে আমি বলছি এখানে কোনো ক্লাস বলে কিছু নেই। যেহেতু এখানে কোনো ক্লাস নেই, আমাদের টেলউইন্ড ইন্টিগ্রেট করার পরেও টেলউইন্ড আমাদের এখানে অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, যেই ধরুন আমি এখানে একটা ক্লাস লিখলাম, ক্লাস লিখে ধরুন এর মধ্যে আমি লিখলাম বিজি, অথবা আমি একটা যে কোনো একটা ক্লাস আমি লিখছি, এটা টেলউইন্ডের ক্লাস মনে রাখবেন। ধরুন টেক্সট রেড, মানে আমি টেক্সটের কালার রাখছি রেড, লাল কালারের টেক্সট। এখানে একটা নাম্বার লিখছি, নাম্বারটার কাজ কি বলবো, টেক্সট রেড 600। এটা হচ্ছে টেলউইন্ডের একটা ক্লাস, ইউটিলিটি ক্লাস। এই ইউটিলিটি ক্লাসটা যখনই আমি লিখে আমার এইচটিএমএলটাকে যেই কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, যেমন আমরা রোজ করি, আমাদের টেলউইন্ড আবার ট্রিগার হয়ে যাবে। ট্রিগার হবে বলতে টেলউইন্ড এবার খোঁজা শুরু করবে যে এই এইচটিএমএল কোডের মধ্যে কোথায় আমার টেলউইন্ড আছে, আবার মানে টেলউইন্ডের ক্লাস আছে। টেলউইন্ড খুঁজলো খুঁজলো খুঁজলো, খুঁজতে খুঁজতে পেলো কি, এইখানটায় আমাদের একটা ক্লাস সে পেলো, কি লেখা, টেক্সট রেড 600। যেই এখানে টেক্সট রেড 600 পেলো, এবার টেলউইন্ড কি করবে ভালো করে দেখবেন। টেলউইন্ডের কাজ হবে একটা নতুন ফাইল বানাবে সে। ফাইল বানাবে বলতে সেটা বানানোই থাকে, সেটা আমি বলবো, কিন্তু ফাইলটা বানাবে কি করে বলে দিই। এখানে ধরুন আউটপুট ডট সিএসএস বলে একটা ফাইল বানাবে। ঠিক আছে, টেলউইন্ড আমাদের কি করছে ভালো করে বুঝবেন। আমি এখানে একটা ক্লাস লিখলাম, টেলউইন্ড এখানে খুঁজলো, ক্লাসটা পেলো, পেয়ে এবার নেক্সট স্টেপ তার হচ্ছে একটা ফাইল সে জেনারেট করবে। জেনারেট করবে কি নামে, আউটপুট ডট সিএসএস বলে। এটাকে কাস্টমাইজ আপনি স্টাইল ডট সিএসএসও রাখতে পারেন, কিন্তু ডিফল্ট বাই ডিফল্ট এটা আউটপুট ডট সিএসএস বলেই ফাইল বানায়। ঠিক আছে, আউটপুট ডট সিএসএস বলে যেই ফাইলটা সে বানালো, এখানে আমাদের ক্লাসের নাম কি আছে, টেক্সট রেড 600। তাহলে আমাদের যদি নিজের মানে কমন সেন্স দিয়ে একবার ভেবে দেখুন, আমরা এতদিন এক্সটার্নাল সিএসএস ইউজ করছিলাম, সেখানে আমরা যে ক্লাসটা বানাচ্ছিলাম সেই ক্লাসটাকে আমরা এইচটিএমএল এ অ্যাপ্লাই করলে আমাদের যে কোনো প্রপার্টি অ্যাপ্লাই হয়ে যাচ্ছিল সিএসএস এ। ঠিক আছে, তো এখানে আমি টেক্সট রেড 600 বলে একটা ক্লাস বানিয়েছি, এখানে নাম্বার লেখা আছে, মানে এই ভাববেন না যে এই নামে কোনো ক্লাস হয় না, নাম্বার দিয়েও ক্লাস হয়। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি টেক্সট রেড 600। তো এবার এই নাম্বার দিয়ে বা টেক্সট রেড 600 বলে যে ক্লাসটা আছে, আমার এখানে আউটপুট ডট সিএসএস এর মধ্যে ধরুন আপনি নিজে একটা সিএসএস বানাচ্ছেন, সেই সিএসএস এর মধ্যে আপনার কি নামে ক্লাস বানালে এই ক্লাসটা এখানে অ্যাপ্লাই হবে বলুন। সিএসএস এর মধ্যে কি ক্লাস বানালে এখানে ডিফ ট্যাগের উপরে সেই ক্লাসটা অ্যাপ্লাই হবে বলুন একবার দেখি, কার কমন সেন্স কতদূর যায়। সেম নামের ক্লাস কোশ্চেনটা একবার বলবেন, বলুন বলুন রাহুল দেববাবু বলুন। সে কোশ্চেনটা একবার বলবেন তো। বলছি, আমরা এখানে নিজের আগের নলেজ দিয়ে ভাবুন যে আমরা এক্সটার্নাল সিএসএস প্লাস এইচটিএমএল দিয়ে আমরা ওয়েবসাইট বানাচ্ছিলাম। ঠিক আছে, আমাদের কোনো একটা এইচটিএমএল এর মধ্যে কোনো একটা ট্যাগে যদি একটা ক্লাস লিখি, সেটা ধরুন এই সে নামে আছে। স্টাইল ডট সিএসএস। শুনে নিন শুনে নিন, ধরুন আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে টেক্সট রেড 600 বলে একটা ক্লাস বানিয়ে ডিফ ট্যাগের উপরে সেটা অ্যাপ্লাই করেছি, দেখুন এখানে যেমন রয়েছে। তো আমরা সিএসএস এর মধ্যে কি ক্লাস বানাবো যেটা দিয়ে আমাদের এখানে এটা অ্যাপ্লাই করব। সিএসএস এর মধ্যে সিলেক্টরটা আমরা কি নামে বানাবো, সেম নামে স্যার, বলুন বলুন বলুন। সেম নামে। সেম নামে বানাবো, অ্যাগ্রি করি সবাই। কোশ্চেনটা কি বোঝাতে পেরেছি সবাইকে? একটুখানি কোশ্চেনটা বুঝতে পারলে একবার হ্যান্ড রেজ করুন। আমরা আমরা সিএসএস এর মধ্যে কিন্তু সেম নামেই ক্লাসটা বানাবো। মানে যদি ডিফ ট্যাগের উপরে আমাদের কোনো ক্লাসের কোনো একটা ভ্যালু মানে কোনো একটা প্রপার্টি অ্যাপ্লাই করতে হয়, আমি এটা বানিয়ে দেখাবো। আমরা যদি ধরুন এখানে লিখলাম টেক্সট রেড 600, আমাদের এখানে যদি সিএসএস অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাদের ক্লাস বা সিলেক্টরটা কি নামে বানাতে হবে। ধরুন আমি একটা ক্লাস সিলেক্টরই বানাবো, কি নামে বানাবো, আমি এখানে যে ক্লাসের নামটা দিয়েছি সেটা দিয়ে তো বানাবো, না হলে আমার এখানে অ্যাপ্লাই হবে কি করে। এবার তাহলে এটা স্যার আউটপুট, স্যার একটা কোশ্চেন ছিল, বলুন বলুন বলুন। বলছি আউটপুট ডট সিএসএস থেকে বাই ডিফল্ট ফাইল। ওটা টেলউইন্ড নিজেই বানাবে, হ্যাঁ মানে বাই ডিফল্ট এটা তো। বাই ডিফল্ট ওটা। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, তাহলে আমি যেটা বোঝাচ্ছি এবার একটুখানি দেখে নেওয়া যাক। তো আমাদের ভাবুন এখানে টেলউইন্ড ইন্টিগ্রেট করা আছে, আমি ধরুন টেলউইন্ড সিএসএস মানে আমি একটা কোড যে সিএসএস মেনটেন করছি। তো আমি এখানে যেটা বানালাম সেটাই বানাই, ডিফ ট্যাগ বানিয়ে এর মধ্যে লিখে রাখছি আমি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, সরি ওয়ার্ল্ড। সেভ করি দেখি কোথায় আছে আমাদের, লোকাল হোস্ট 5500 আশা করি।
এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে লেখা আছে, ভালো করে দেখে নিন একবার। আমি এখানে যেটা করলাম এক্সক্যালিড্রতে দেখবেন এখানে ক্লাস লিখছি একটা টেক্সট রেড 600 বলে, এটা একটা টেলউইন্ডের ক্লাস। ওকে, টেক্সট রেড 600 সেভ করি। তো আমার এখানে টেক্সট রেড 600 বলে আমি ক্লাসটা বানালাম, ঠিক আছে। আমি ধরুন টেলউইন্ড সিএসএস, আপনি এখানে কোডটা লিখলেন ডিফ ট্যাগ, সরি তার মধ্যে ক্লাস দিয়ে আপনি টেক্সট রেড 600 বলে একটা ক্লাস লিখেছেন। এবার আমি অ্যাজ আ টেলউইন্ড সিএসএস, আমি হচ্ছে টেলউইন্ড, আমি মেনটেন করছি পুরোটাকে, আমি এইচটিএমএলটাকে দেখছি, দেখে সিএসএস ফাইল জেনারেট করছি, এরকম করে ভাবুন। তো আমি এইচটিএমএলটাকে দেখি ওপরের থেকে, হ্যাঁ এখানে কিছু নেই, 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 এই করতে করতে আমি যেই এই ডিফটাকে পৌঁছাবো, পৌঁছে যেই দেখবো ক্লাস লেখা আছে টেলউইন্ডের ক্লাস টেক্সট রেড 600, তখনই আমি কি করব, আমি ধরুন টেলউইন্ড সিএসএস, আমি যখনই এনকাউন্টার করব টেক্সট রেড 600, তখনই আমি কি করব, আমি চলে যাব সোজা একটা সিএসএস ফাইল বানাতে। ঠিক আছে, ধরুন এখানে আমার সিএসএস ফাইলটা নেই, আমি যেই দেখলাম এখানে সিএসএস ফাইল একটা কোড আমার জেনারেট হয়ে গেছে, মানে সরি আমার একটা টেলউইন্ডের ক্লাস আমি লিখে রেখেছি, ঠিক আছে, তখনই আমার কাজ, আমি টেলউইন্ড সিএসএস কি করব, আমি সঙ্গে সঙ্গে একটা ফাইল বানাবো, কি নামে, ধরুন আউটপুট ডট সিএসএস নামে। এবার আমি এখানে টেলউইন্ডের ক্লাসের একটা মানে হয় প্রত্যেকটা ক্লাসে, তো টেলউইন্ডের ক্লাসের মানেটা আমি এখানে এখন বোঝাচ্ছি না, এখন একটু পরে গিয়ে বোঝাবো, কিন্তু সেম নামে এখানে একটা সিলেক্টর বানাবো, টেক্সট রেড 600 এই নামে একটা সঙ্গে সঙ্গে সিলেক্টর বানিয়ে দেবো। বানানোর পরে আমি কি করব, কোথায় গেল, বানানোর পরে আমার কাজ কি হবে, কালার দেবো ধরুন রেড, ঠিক আছে। আমি টেলউইন্ড সিএসএস যেই এখানে দেখলাম ক্লাস রয়েছে একটা, সঙ্গে সঙ্গে আউটপুটে গেলাম, একটা আউটপুট ফাইল বানিয়ে আমি এখানে সেম নামে একটা সিলেক্টর বানিয়ে তাতে একটা কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে টেলউইন্ড সিএসএস এর কাজ। যেই আমি এটাকে সেভ করব, ঠিক আছে, আমার এখানে সেভ করার সাথে সাথে দেখবেন এখানে কালারটা আমার অ্যাপ্লাই হয়নি, কেন, কারণ এখানে আমার এটা আউটপুট ডট সিএসএস হবে। সেভ করব, দেখুন এখানে আমার এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এবার ধরুন আমার এখানে কি করতে হবে, ক্লাসের পরে আমি এখানে ধরুন একটা স্পেস দেব, দিয়ে ধরুন এখানে নতুন একটা ক্লাস বানাচ্ছি, আমি না সরি এটা আপনারা করছেন, আপনার এন্ডে লিখছেন বিজি ধরুন ব্লু 600 এই নামে আর একটা ক্লাস বানালেন। আবার আমি কি করব, আবার আমি ওপর থেকে দেখা শুরু করব, আমি এখন যেই কোডটাকে সেভ করব, টেলউইন্ড সিএসএস এবার আসবে, এসে পুরো কোডটাকে আবার দেখা শুরু করবে এক এক লাইন করে, দেখতে দেখতে যেই সে আবার দেখবে এখানে বিজি ব্লু 600 বলে একটা ক্লাস নতুন রয়েছে, তখনই সে কি করবে, আবার চলে যাবে আউটপুটে, গিয়ে ডট দিয়ে আবার বানাবে একটা বিজি ব্লু 600 দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু বলে একটা নতুন প্রপার্টি জেনারেট করে দেবে। এটাকে যেই আবার সেভ করবেন, এটা অটোমেটিক্যালি হয়, আপনি যেই এইচটিএমএলটাকে সেভ করবেন এটা এতটাই ফাস্ট হয় আপনি নিজে দেখতেও পারবেন না, ঠিক আছে, কিন্তু স্লোলি এটা এইভাবেই কাজ করে। যেই এখানে ডিটেক্ট করলো বিজি ব্লু 600, আউটপুটে ফাইলে গেল, গিয়ে এখানে নতুন একটা ক্লাস বানিয়ে দিল, বানিয়ে এখানে একটা প্রপার্টি অ্যাপ্লাই করে দিল, সেটাই দেখবেন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। টেলউইন্ডের কাজ বোঝাতে পেরেছি, কিভাবে কাজ করে হ্যান্ডরেস করে দিন যারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এটাই হচ্ছে টেলউইন্ডের আলটিমেট কাজ, এইভাবেই টেলউইন্ড সিএসএস কাজ করে। আমাকে একটা সেকেন্ড দেবেন, একটা ফোন আসছে, ঠিক আছে, একটা সেকেন্ড। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। আপনি ঠিক আছে, টেলউইন্ড সিএসএস বোঝাতে পেরেছি। এবার এটাকে টেলউইন্ডের ভাষায় বোঝার চেষ্টা করি, টেলউইন্ড কিভাবে এবার করবে সেটাকে দেখে নিই। ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, ওয়েবসাইটে যাব, আবার পড়া শুরু করি এক এক করে। এই নিচের পার্টে আসবেন, উপর থেকে একটুখানি নিচে স্ক্রোল করবেন, দেখবেন এখানে একটা অ্যানিমেশন চলবে, আমি একটুখানি আবার রিলোড করছি পেজটাকে, দেখুন এখানে অ্যানিমেশনটা দেখবেন একবার, একটা সেকেন্ড আর একবার দেখতে থাকুন। হ্যাঁ দা বলো। বলছি তোমাদের কাছে কোনো হোটেল ম্যানেজমেন্টের সিস্টেম আছে বানানো? না, কারোর কাছে খোঁজ নিতে পারবা আছে কিনা? আমার তো ক্লাস চলছে এখন, তো অসম্ভব। এখন ক্লাসে তুমি হ্যাঁ এখন ক্লাস শেষ করেই দেখো না, ঠিক আছে, আমি দেখছি কারোর কাছে যদি থাকে। পাও তাহলে আমাকে তো জানিও। চয়নের কাছে নেই, না মানে চয়নের কাছে শুনে চয়নের কাছে এসব কোড থাকে বেশি। তুমি একটু খোঁজ নাও, আমি চয়নিকে ফোন করছি এখন। ঠিক আছে আমি দেখছি, তুমি অন্য জায়গায় খোঁজ নাও, হ্যাঁ। ঠিক আছে। অ্যানিমেশনটা সবাই দেখলেন, দেখলে একটুখানি হ্যান্ড রেজ করুন যারা যারা দেখলেন অ্যানিমেশনটা, কি হচ্ছিল অ্যানিমেশনের মধ্যে কে বলতে পারবে আমাকে, এনিওয়ান, কেউ একজন বলুন।
স্যার কোড করছি আর স্যার তার পাশে আউটপুটটা বিভিন্ন রকম ডিফারেন্ট শো করছে করছে তো? লেখাগুলো। হ্যাঁ এটাই হচ্ছে টেলউইন্ড করে। এখানে দেখুন আমি অ্যানিমেশনটা আবার রিলোড করছি, আবার দেখুন এখানে আমি এক একটা করে ক্লাস লিখছি। এই যে ধরুন P7 লিখলাম, এখানে প্যাডিং অ্যাপ্লাই হলো। রাউন্ডেড এমডি, রাউন্ডেড কথার মানে হচ্ছে কর্নারটাকে রাউন্ড করে দেয়। এখানে দেখুন 2 এক্সেল লিখলাম, এখানে আমার এটা বড় হয়ে গেল। এখানে আমি ফন্ট মিডিয়াম টেক্সট স্কাই 500 লিখবো, এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ফন্টের ওয়েটটা কমে যাবে, বেড়ে যাবে একটুখানি। ঠিক আছে? তো এখানে এ পরপর ক্লাস লিখছে গ্যাপ দিয়ে দিয়ে, এক একটা করে ক্লাস লিখছে, প্রত্যেকটা মাঝখানে একটা করে গ্যাপ দিয়ে। মানে কি? আমরা জানি ক্লাস কিন্তু অ্যাট্রিবিউটের মধ্যে মাল্টিপল ক্লাস আমরা লিখতেই পারি। এখানে কিন্তু সেই মেথডটাই ফলো করা হচ্ছে। যে ক্লাসটা সে লিখছে প্রত্যেকটা কিন্তু টেলউইন্ডের এক একটা ক্লাস। কোনটা লিখলে কি হচ্ছে সেটা এখানে গিয়ে দেখতে পারবেন আপনি। তো এখানে যেই লিখলো ফন্ট মিডিয়াম, তখনই এখানে ফন্টের মিডিয়াম, অর্থাৎ ফন্ট মিডিয়াম কথার অর্থ হচ্ছে মিডিয়াম ওয়েটের ফন্ট, ফন্ট ওয়েট। ঠিক আছে? সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যেই এখানে টেক্সট গ্রে 600 লিখবে, এখানে গ্রে টেক্সট অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই হচ্ছে টেলউইন্ড কিন্তু করতে থাকে ব্যাকগ্রাউন্ডে। যেই নতুন কোনো একটা ক্লাস দেখবে সেটা সে সঙ্গে সঙ্গে একটা আউটপুট জেনারেট করে আমাকে এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে? এটাই হচ্ছে টেলউইন্ডের কাজ। এটাকেই বলা হয় একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা কোড যেটা আমাদের কোনো একটা কাজকে আরো সহজ করে দেয়। ঠিক আছে? সেই রকমই এটাই টেলউইন্ড সিএসএস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা সিএসএস এর ওপরে তৈরি করা। ঠিক আছে? আরো একটু দেখি, আমরা আরো একটু নিচে স্ক্রল করি। কি লেখা আছে দেখুন, এখানে বিল্ড ফর দ্য মডার্ন ওয়েব, এটার একটা মানে আছে। বিল্ড ফর দ্য মডার্ন ওয়েব, এটার কথার মানে হচ্ছে টেলউইন্ড কিন্তু ওপেন সোর্স। ভালো করে বুঝবেন কথাটা কি বলছি। টেলউইন্ড হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স কথাটার মানে কি? ওপেন সোর্স কথাটার অর্থ হচ্ছে টেলউইন্ড যারা বানিয়েছে, ঠিক আছে, ভালো করে শুনবেন, টেলউইন্ড সিএসএস যারা বানিয়েছে তারা তাদের কোড বা তাদের লজিকটাকে ওপেন পাবলিকে ওপেনলি বলতে পারেন যে শোকেস করে রেখেছে। মানে আপনি ধরুন কোনো একটা খুব কষ্ট করে একটা কোড বানালেন, সেটা ধরুন আপনি কারোর সাথে শেয়ার করলেন না, যেমন মোস্ট অফ দ্য কোম্পানি করে থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, অ্যাপেল, তারপরে গুগল, তারপরে আমাদের আছে আরও এরকম অনেক বড় বড় টেক জায়ান্ট আছে, মাইক্রোসফট। ঠিক আছে? এরা কিন্তু নিজেদের কোডগুলোকে কখনো পাবলিকে কিন্তু অ্যাভেলেবেল করে না। কেন করে না? কারণ তার মধ্যে এমন অনেক লজিক থাকে যেগুলো পাবলিক যদি জানতে পারে তাহলে হয় তাদের কোড, মানে তাদের কোড বেস হ্যাক হয়ে যেতে পারে, অথবা এমন কোনো ইনফরমেশন থাকবে যেটা হয়তো পাবলিকের কাছে জানা উচিত না, পাবলিকের জানা উচিত না। ঠিক আছে? সেরকম গুগল একটা খুবই বলতে পারেন যে খতরনাক একটা কোম্পানি। তারা ইউজারদের ডেটা নিয়ে তা আপনাকেই সেই রকম অ্যাড দেখায়। ঠিক আছে? সেরকমই কিন্তু গুগল কখনো চাইবে না আপনি অ্যাজ আ ইউজার সেই কোডটাকে দেখতে পান। সেটাকে দেখে আপনি তার লজিকটাকে বুঝে তাদের উপরে কেসও তো ঠুকে দিতে পারেন যে আমার ডেটা, আমার প্রাইভেসি তুমি কেন দেখছো? এই যে জিনিসটা, যারা নিজের কোড বেসটাকে অন্যদের সাথে শেয়ার করে না, পাবলিকালি অ্যাভেলেবেল রাখে না, সেটাকে বলা হয় ক্লোজড সোর্স। কি বলা হয়? ক্লোজড সোর্স। কিন্তু অন দি আদার হ্যান্ড টেলউইন্ড সিএসএস হচ্ছে একটা ওপেন সোর্স কোড বেস। ওপেন সোর্স কথাটার মানে তারা নিজেদের কোডটাকে, তাদের হার্ড আর্নড বা হার্ড বলতে পারেন যে মেড কোডটাকে তারা পাবলিকালি অ্যাভেলেবেল করে রেখেছে। অর্থাৎ আমি গিয়ে, আপনি গিয়ে কিভাবে টেলউইন্ড সিএসএস তৈরি হয়েছে সেটাকে গিয়ে দেখতে পারি। কোথায় দেখতে পারি? কোশ্চেন, গুড কোশ্চেন। আমরা দেখতে পারি যদি আমরা গিটহাবে যাই, টেলউইন্ড সিএসএস গিটহাব বলে লিখবো। গিটহাব হচ্ছে একটা খুব বড় প্ল্যাটফর্ম যেখানে অনেক বড় বড় কোড বেস পড়ে থাকে। গিটহাবের মধ্যে যাবেন, টেলউইন্ড সিএসএস গিটহাব বলে সার্চ করলে এই যে টেলউইন্ড ল্যাবস, টেলউইন্ড সিএসএস চলে এসছে। ক্লিক করলে এখানে পুরো কোডটা দেখতে পারবেন কিভাবে টেলউইন্ড সিএসএস তৈরি হয়েছে। এই যে হচ্ছে টেলউইন্ড সিএসএস এর কোড। ঠিক আছে? কতজন ইউজ করছে এটাকে? ইউজড বাই 13.2 মিলিয়ন পিপল। মিলিয়ন থেকে আপনি যদি ইন্ডিয়ান কোনো ইউনিটে কনভার্ট করেন, লাখ, কোটি, কত হতে পারে? 13 মিলিয়ন মানে কত হয়? আই গেস 1.3 crores, ইফ আই এম নট রং। ঠিক আছে? 13 মিলিয়ন অথবা 1.3 কোটি লোক এটাকে ইউজ করছে এখন। ঠিক আছে? তারপরেও এটা ওপেন সোর্স কেন বললাম? এই যে আমি এখনই বললাম, অর্থাৎ এটা পাবলিকালি এর কোডটা অ্যাভেলেবেল। অর্থাৎ আমি গিয়ে টেলউইন্ডের যে কোনো একটা ফাইলে গিয়ে যে কোনো একটা কোড দেখতে পারবো। যেমন আমি এখানে যদি যাই, এই যে এখানে একটা এমজেএস এর কোড আছে, মডিউল জেএস, এখানে গিয়ে আমি এটা দেখতে পাচ্ছি, এখানে একটা এই কোডটা ইউজ করা হয়েছে। এরকমই পুরো কোড বেস আপনার কাছে অ্যাভেলেবেল। এটা হচ্ছে একটা ওপেন সোর্স কোড। এবার এটার সাথে আপনি বলবেন স্যার এখানে বিল্ড ফর দ্য মডার্ন ওয়েবের মানে কি? এটার মানে হচ্ছে মডার্ন ওয়েবসাইট, মডার্ন ওয়েব
মানে আপনার ব্রাউজার, আপনি কোন ব্রাউজার ইউজ করছেন, সবাই, আমি যেমন ক্রোম ইউজ করছি, আপনাদের মধ্যে এমন অনেকে আছে মজিলা ফায়ারফক্স ইউজ করছেন, অনেকে আছে সাফারি ইউজ করছেন, অনেকে আছেন মাইক্রোসফট এজ ইউজ করছেন, আবার যদি কেউ পুরনো থাকেন তিনি ইন্টারনেট এক্সপ্লোরারও ইউজ করতে পারেন। এরা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ। সাফারি কে বানিয়েছে, কে বলতে পারবে আমাকে? সাফারি ব্রাউজার কে বানিয়েছে, জানা আছে কারোর? সাফারি ব্রাউজার কে বানিয়েছে, কারোর কি জানা আছে? এনিবডি? সাফারি ছাড়ুন, ক্রোম কে বানিয়েছে, কে বলতে পারবে? ক্রোম ব্রাউজার যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করি, কে বানিয়েছে? জানা নেই? ক্রোম কে বানিয়েছে জানা নেই? যারা যারা জানেন না একটু হ্যান্ড রেজ করুন তো দেখি। ক্রোম ব্রাউজার কে বানিয়েছে জানেন না যারা? জানেন না? সূর্যকান্ত, রাহুল বাবু জানেন না? ওকে। শুভঙ্কর বাবু জানেন না? ওকে। ক্রোম ব্রাউজার কিন্তু গুগল বানিয়েছে এক কথায়। ক্রোম ব্রাউজার বানানো প্লাস মেনটেন করে গুগল। যেমন আমি বললাম, গুগলের কোড কিন্তু ওপেনলি অ্যাভেলেবেল থাকে না। কোনো এক কারণে গুগল ধরুন এমন একটা কোড, মানে আমাদের ব্রাউজারটাকে এমনভাবে আপডেট করলো, যেটা পুরনো যত সিএসএস ছিল সে কটাকে, আমাদের সিএসএস এর যত রকম প্রপার্টি ছিল সেগুলোকে আমাদের বলতে পারেন যে আর অ্যাপ্লাই হতে দেবে না, এরকম একটা ব্যাপার। গুগল সেটা করতেই পারে। গুগল কি করলো, এমন একটা আপডেট দিল আপনাদের ব্রাউজারে, সেই আপডেটে পুরনো সিএসএস একটাও কাজ করবে না, এরকম একটা বাগ ধরুন চলে আসলো। ঠিক আছে? হঠাৎ করে যখন এটা হয়ে যাবে, পুরো সব ওয়েবসাইট, যারা যারা ক্রোম ইউজ করছে সব ওয়েবসাইট ব্রেক হয়ে যাবে, মানে কোনো ওয়েবসাইটে ধরুন সিএসএস আর চলছে না। তখন এই ওপেন সোর্স হওয়ার ফায়দাটা অ্যাকচুয়ালি এই সমস্ত কোম্পানিগুলো নেয়। কি করে নেয়? 1.3 কোটি যে ইউজ করছে, এবং তার মধ্যে 302 জন হচ্ছে তার মধ্যে কন্ট্রিবিউটার। কন্ট্রিবিউটার মানে এই 302 জন ভগবান স্বরূপ মানুষ, তারা এই কোড বেসটাকে মেনটেন করছে ওপেনলি, ফ্রিতে। 302 জন মানুষ এই কোড বেসটাকে মেনটেন করছে ফ্রিতে, মানে মেনটেন করার অর্থ এটাকে আপডেট করছে, এটাকে কোনো বাগ আসলে ফিক্স করছে, এই 302 জন মানুষ করছে। ঠিক আছে? তো সেরকম একটা মানুষ ধরুন, এর মধ্যে থেকেই কেউ একজন বুঝতে পারলো গুগলের সেই ক্রোমের আপডেটে আমাদের নতুন কোনো সিএসএস আর চলছে না। তখন সে কি করবে? তখনই সঙ্গে সঙ্গে সে একটা আপডেট এখানে করে দেবে, যে যেন নতুন সিএসএসটা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে। এটাই হচ্ছে ওপেন সোর্স হওয়ার ফায়দা। অর্থাৎ যদি কোনো কারণে যদি যদি আপনার সিএসএস বা টেলউইন্ড সিএসএস যদি ব্রেক হয়ে যায়, সেটাকে খুব তাড়াতাড়ি ফিক্স করে দেয় এরা। 302 জন মানুষ খুব তাড়াতাড়ি ফিক্স করে দেয়। এরা কিন্তু নিঃস্বার্থে কাজ করে। নিঃস্বার্থ একটা স্বার্থও আছে অবশ্যই, এত বড় কোড বেস মেনটেন করা যাইতে ব্যাপার না, প্রথম কথা। এখানে 302 জন এই লিস্টের মধ্যে যদি আপনি 303 নম্বরে যদি কোনোদিন আসতে পারেন, তাহলে বুঝবেন আপনার কোড করার সার্থকতা হয়েছে। এটাকে বলা হয় ওপেন সোর্স কন্ট্রিবিউশন। ঠিক আছে? তো এই যে মানুষগুলো কি করলো, হঠাৎ করে পুরো কোড বেসটাকে চেঞ্জ করে এবং আমাদের কোডটাকে ক্রোমের সাথে মানে যেন কাজ করে সেইভাবে আপডেট করে দিল। বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে ওপেন সোর্স হওয়ার ফায়দা, যেটা অন্য কোম্পানি নিতে পারে না। কারণ তারা এমন এমন কোড লিখে রেখেছে যেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল করতে তারা চায় না। সেই কারণে টেলউইন্ড সিএসএস এ যদি কোনো প্রবলেম আসে, সেটা খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যায়, যেগুলো অন্য কোনো সিএসএস ফ্রেমওয়ার্কে হয় না। ঠিক আছে? এটাই হচ্ছে বিল্ড ফর দ্য মডার্ন ওয়েবের মানে, এই যে। ঠিক আছে? কোনো আপডেট এমন আসলো যার জন্য সিএসএস কাজ করছে না, সঙ্গে সঙ্গে ফিক্স হয়ে যাবে, আপনাকে চিন্তাও করতে হবে না তার জন্য। বলতে পারলাম? তারপরে আসছে কি, রেসপন্সিভ ডিজাইন। এটা আমি আগের দিন একটুখানি বলেছিলাম। সিএসএস একটুখানি মানে ভাবতে পারেন একটুখানি এরা টাইপের, এরা বলতে পাগল টাইপের। সিএসএস কিন্তু উল্টোভাবে কাজ করে। কেন? আমরা প্রথমে ডেভেলপ করি যে স্ক্রিনে, তার থেকে ছোট স্ক্রিনে করেসপন্ডিং টু সেই স্ক্রিনগুলো আমরা সেরকমভাবে ওয়েবসাইটগুলোকে মডিফাই করি। আমি ধরুন ল্যাপটপে বানাচ্ছি, আমার নেক্সট ট্যাবলেটে হবে নেক্সট টার্গেট, তারপরে আমাদের নেক্সট টার্গেট ফোন হবে। কিন্তু টেলউইন্ড কিন্তু ডিফারেন্ট। টেলউইন্ড কিন্তু প্রথমে এই যে এসএম, অর্থাৎ প্রথমেই কিন্তু ফোন থেকে শুরু করে। কারণ মডার্ন ওয়েব বলতে যেটাকে বোঝানো হয়, এখন কিন্তু ওয়েবসাইটগুলো বেশি রেসপন্সিভ দরকার হয়। আগে ফোন ছিল না, আগেকার যুগে অতটা ফোনের জন্য বানানো দরকার পড়তো না, সেই কারণে কিন্তু রেসপন্সিভনেসটা অতটা বড় ফ্যাক্টর ছিল না তখন। কিন্তু এখন কিন্তু রেসপন্সিভনেসটা সব থেকে বড় ফ্যাক্টর, কারণ এখন সবার হাতে হাতে ফোন। সেই ওয়েবসাইটে যদি আপনার ফোনে গিয়ে দেখতে জঘন্য লাগে, সেটার কোনো মানে হয় না। সেই কারণে টেলউইন্ড কিন্তু মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ ইউজ করে। আপনার ওয়েবসাইট প্রথমে মোবাইলের জন্য ডেভেলপ হবে, তারপরে হবে ট্যাবলেট, তারপরে হবে লার্জ স্ক্রিন অর্থাৎ এলজি, অর্থাৎ ডেস্কটপের জন্য বা ল্যাপটপের জন্য। বোঝাতে পারলে একটুখানি হ্যান্ডেস করে দেবেন, যারা ঘুমিয়ে পড়েছেন তারাও একটুখানি হ্যান্ডেস করবেন আমার জন্য। বোঝাতে পেরেছি? যারা যারা আছেন এখনো পর্যন্ত টাইম নিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে টেলউইন্ডের একটা খেলা, এটাকেও আমরা আস্তে আস্তে খুব সুন্দরভাবে বুঝবো, কোনো চিন্তা করবেন না।
তারপরে এই ফিল্টার তারপরে ডার্ক মোড, তো এগুলো আগের দিন বলেছিলাম, এগুলো আমি এক এক করেই দেখাবো, সো ডোন্ট ওয়ারি। এবার এখানে দেখানোর বিষয় হচ্ছে এই যে কালার গ্যামুট বা P3 কালার্স বলতে একটা জিনিস হয়। P3 বলতে একটা কালার গ্যামাট বোঝানো হয়, মানে একটা কালারের স্কিম বোঝানো হয়। ঠিক আছে, এখানে দেখবেন এবার আপনাদের যে 600 লিখলাম আমি টেক্সট রেড 600, সেটা আপনি এখানে গিয়ে পেতে পারেন। এখানে প্রত্যেকটা কালারের নাম দেওয়া নেই, সেটা পরে বলবো কি কি হয়। এখানে দেখুন 600 রেঞ্জ আছে একটা, রেডের জন্য 600 হচ্ছে এই কালারটা, অরেঞ্জের জন্য 600 হচ্ছে এই কালারটা, অ্যাম্বার বলে একটা কালার আছে এটার জন্য 600 এই কালারটা। সেরকমই 950 থেকে আরও নিচে কিছু কিছু কালার থাকে 50 পর্যন্ত, 50 থেকে 950। ঠিক আছে, এরকম টোটাল হয়তো 11টা আমাদের ক্লাস থাকে, প্রত্যেকটা কালারের একটা গ্রেডিয়েন্ট হিসেবে এরকম করে কিন্তু আগে যায়। যেমন দেখুন এখানে হালকা থেকে আস্তে আস্তে গাঢ় হবে কালার, 950 মানে একদম গাঢ় কালার। আর যদি একদম 50 দেখেন, 50 তো এখানে দেখাচ্ছে না, 50 দেখালে আপনি বুঝতে পারতেন, সেখানে কিন্তু একদম লাইট কালার ইউজ করা হয়। ঠিক আছে, এখানে এবার দেখুন, এবার একটা জিনিস ভালো করে দেখবেন, এখানে কোনো জিনিস কি কমন লাগছে এই জায়গাটায়? এইটুকু জায়গায় কি কোনো জিনিস কমন আছে? কে বলতে পারবে আমাকে কোন জিনিসটা কমন? আপনারা একটু আগেই শিখলেন, বলুন রাহুল দেবু। তবে কালার গুলো কালারগুলো মানে আমি যেখানে হাইলাইট করেছি এখানে, এই যে এই পার্টটা, এইখানটায় কমন কি আছে যেখানে আমি হাইলাইট করলাম আমার মাউস দিয়ে? কে বলতে পারবে? এনিবডি? স্যার ওই ফন্ট যেটা করেছেন, ওই ফন্ট, তারপর আপনার টেক্সট টাইনি, ওগুলোই তো স্যার ডবল ইয়ে দিয়ে টেক্সট। কি বলে ওটাকে? একটু আগেই তো পড়লেন, বলুন নামটা বলুন। কি বলছিলেন স্যার, শুনিনি। বলছি এখানে যে আমি এই যে মানে হাইলাইট করেছি এই পার্টটাকে, এখানে আমাদের কি কমন আছে যেটা আমরা আজকে শিখলাম? ভ্যারিয়েবলস গুলো। ভেরিয়েবলস গুলো। ভেরিয়েবল। বোঝাতে পারলাম রাহুল দেবু? হ্যাঁ স্যার। শঙ্করবাবু বোঝাতে পেরেছি? আপনি জিজ্ঞেস করছিলেন হয়তো কোশ্চেনটা আরেকবার বলতে। ঠিক আছে, এখানে কমন জিনিসটা ভালো করে দেখুন, এখানে কিন্তু ভেরিয়েবল ইউজ করা হয়েছে। ড্যাশ ড্যাশ দেওয়ার মানেই ভেরিয়েবল। সিএসএস, টেলউইন্ড সিএসএস স্পেশালি এরকম ভেরিয়েবলের স্কিম ইউজ করে এই রকম কালারগুলো জেনারেট করার জন্য। এখানে দেখবেন লেখা আছে কালার মিন্ট 100। মিন্ট কালার কোথায় আছে? এখানে আছে কি মিন্ট? এখানে নেই, কিন্তু মিন্ট বলে একটা কালার আছে যার 100 মানে হচ্ছে এই কালারটা। এখানে ওকে এলসিএইচ এটা একটা কালারের বলতে পারেন যে মেথড, যেমন আমরা আরজিবি চিনি, সেরকম ওকে এলসিএইচ বলে একটা কালারের মেথড হয়। এলসিএইচ এর ফুল ফর্ম হয়তো কি একটা যেন বলে, বেশ আমার ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু এটা আরজিবির থেকে একটুখানি ডিফারেন্ট, এই লিখতে একটুখানি ডিফারেন্ট, বাট সব কিছুই এরকম আরজিবি কালারই আসে। ঠিক আছে, এটা হয়তো টেলউইন্ড এখন ইউজ করছে সেই কারণে এটা দেখাচ্ছে, আগে টেলউইন্ড আরজিবি ইউজ করতো। ঠিক আছে, তো এখানে ভেরিয়েবলসের পার্টটা গেল। এখানে গ্রিড লেআউট, অ্যানিমেশনস, এগুলো আপনি এখানে গিয়ে দেখতে পারবেন একটুখানি। বাকি এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে, আমি এখানে একটুখানি দেখে নিই, নতুন ওয়েবসাইট তো, আমি আগের ওয়েবসাইটটা খুব ফ্যামিলিয়ার ছিল, এটা নতুন আপডেট করেছে এরা। 3D ট্রান্সফরমেশনস এগুলো আপনি পারবেন এখান থেকে করতে। তারপরে এখানে মেন যে ফিচারটা এরা এনেছে সেটা হচ্ছে রেন্ডারিং এর টাইম। ঠিক আছে, রেন্ডারের টাইম পারফরমেন্স, অর্থাৎ আগের টেলউইন্ডের সাথে এখনকার যে টেলউইন্ড 4.0 নতুন টেলউইন্ড, সেটা কিন্তু খুব ফাস্ট হয়ে গেছে, আগের থেকেও ফাস্ট, সেই কারণে সেটা এখানে শোকেস করে রেখেছে। এবার এই পার্টে ভালো করে একটা জিনিস নোটিস করুন কি হচ্ছে। এখানে আমি এখানে ক্লাস লিখছি, দেখবেন এখানে কালার জেনারেট মানে ক্লাস জেনারেট হচ্ছে, ভালো করে দেখবেন, অ্যানিমেশনটা একটু দেখুন ভালো করে। আমি এখানে লিখছি, আমার ক্লাস দেখুন লেফট রাইট সাইডে জেনারেট হচ্ছে এক এক করে, দেখতে পেয়েছি না? আরেকবার রিলোড করবো, আরেকবার রিলোড করছি, আবার দেখুন ফ্লেক্স লিখলাম, ফ্লেক্স অ্যাপ্লাই হলো, আইটেম সেন্টার অ্যাপ্লাই হলো, বিজি ব্লু লিখলাম, কালার অ্যাপ্লাই হলো, প্যাডিং লিখলাম, প্যাডিং অ্যাপ্লাই হলো। এরকম করে কিন্তু পর পর আপনি ক্লাস লিখবেন, সেটাই অ্যাপ্লাই হতে হতে যাবে। দেখতে পেয়েছেন? হ্যান্ড রেজ করুন যারা দেখতে পেয়েছেন জিনিসটা। পাশাপাশি এরা ডেমনস্ট্রেট করে দিয়েছে কিভাবে টেলউইন্ড কাজ করে। ঠিক আছে, এটাই হচ্ছে টেলউইন্ডের কাজ। টেলউইন্ড কিন্তু কোনো রকম আলাদা কোনো সিএসএস না, টেলউইন্ড একটা মেথড, কিভাবে সিএসএসটা তৈরি হয়। ঠিক আছে, একটা কোড আর কিছুই না। তো এখানে যেমন করে আমি লিখবো সেইভাবেই আমার এখানে ক্লাস জেনারেট হবে এক এক করে, আমার সিএসএস ফাইল মেনটেন করা লাগবে না, আমি জাস্ট টেলউইন্ডের ক্লাস লিখবো, এটাই এখানে তৈরি হয়ে যাবে এবং অ্যাপ্লাই হয়ে যাবে। এটা এতটাই সহজ। আরও এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এই যে ডান ইন, এই যে লেখা আছে না এক এক করে দেখুন, ডান ইন 993, এটাকে বলা হয় ন্যানো সেকেন্ড। এই যে এখানে দেখুন একটা চিহ্ন আছে, দেখাতে পারলে খুবই ভালো হয়, দেখি পাওয়া যায় কিনা দেখাতে। এই যে এখানে দেখুন 668 425, এই যে মিউ, এটাকে বলে একটা মিউ চিহ্ন। ঠিক আছে, বিড়ালের মিউ না, এটা একটা মিউ চিহ্ন। এই যে মিউ, এই মিউ এর পরে এস লেখার মানে হচ্ছে এটাকে বলা হয় ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ড তৈরি হয় 100 মিলি সেকেন্ডে।
ন্যানো সেকেন্ড কিন্তু মিলি সেকেন্ডের থেকেও ছোট, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা ক্লাস এখানে আমি লিখছি, লেখার পরে আমাদের সিএসএস জেনারেট হচ্ছে, কত সেকেন্ডে জেনারেট হচ্ছে একটা কোয়েশ্চেনেবল বিষয়। 1 সেকেন্ড, 1 মিলি সেকেন্ডেরও কম টাইমে আমাদের একটা ক্লাস জেনারেট হচ্ছে এখানে, 1 মিলি সেকেন্ডেরও কম টাইম। কত কম এবার আপনি বুঝে নিন, ঠিক আছে? সেই এত তাড়াতাড়ি এত ফাস্ট কিন্তু টেলউইন্ড সিএসএস, সেই কারণে এখন এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আরও কিছু ডেমনস্ট্রেট করব। তারপরে এখানে ইউআই এর কিছু ডেমনস্ট্রেশন আছে যে কিভাবে এটা ইউজ করা হয়, কিভাবে এটা চলে, সেটা এখানে ডেমনস্ট্রেট দেখতে পারবেন। অর্থাৎ কোন কোন ওয়েবসাইট আপনার টেলউইন্ড ইউজ করছে সেটা আপনি গিয়ে এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? এখানে কিছু কিছু শোকেস সেকশন আছে, সেটা আপনি এখানে গিয়েও পাবেন, এই যে শোকেস লেখা রয়েছে এখানে গিয়েও দেখতে পারবেন যে কতগুলো ওয়েবসাইট আমাদের টেলউইন্ড ইউজ করছে। যতগুলো ওয়েবসাইট দেখবেন এখানে সবকটাতে টেলউইন্ড কিন্তু ইউজ করা হয়, অ্যানিমেশন থেকে একদম লাস্ট ফুটার অবধি সব কিছু এখানে টেলউইন্ড দিয়ে বানানো। যে কোনো একটা ওয়েবসাইট তুলবেন, তুলে আপনি সেখান থেকে গিয়ে দেখতে পারবেন সেটাকে। ওকে, এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে 4.0-তে সেটা হয়তো ওয়েবসাইট দেখানো নেই, এটা হচ্ছে 3.4-এর যে ওয়েবসাইট আগের ভার্সন, ঠিক আছে? এখানে ভিএস কোডের সাথে একটা ফিচার ছিল টেলউইন্ডের, সেটাই দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখুন আমি একটা জিনিস লিখছি, ঠিক আছে? বিজি টিল লেখার পরে আমি কিছু একটা লিখলাম, দেখবেন এখানে ভিজুয়াল স্টুডিও কোড যেমন আমাদের সাজেশন দেয় সেরকম দেখবেন এখানে সাজেশন আসছে। দেখুন এখানে সাজেশন দিচ্ছে, তার সাথে কালারের প্যালেটটাও দিয়ে দিচ্ছে যে কোন কালারটা অ্যাপ্লাই হচ্ছে এখানে। আবার দেখবেন ভালো করে, এখানে কিছু একটা লিখবে, দেখুন এখানে এটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এটাই কিন্তু বলা হয় সাজেশন, যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করি। ভিজুয়াল স্টুডিও কোড আপনি ইউজ করবেন, করলে কোনো একটা কোড লেখার টাইমে ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে সাজেশন দেয়, এটা আমরা সবাই দেখেছি। সেরকমই টেলউইন্ডের ক্লাসেরও কিন্তু সাজেশন দেয় ভিজুয়াল স্টুডিও কোড, কিন্তু সেটাকে পেতে গেলে একটা এক্সটেনশন আপনাকে ইনস্টল করতে হবে। তো এক্সটেনশনটাকে একবার ইনস্টল করে নিই, তারপর টেলউইন্ডটাকে কুইকলি একবার ডেমো করিয়ে কালকে মানে পরের দিনের ক্লাস থেকে একদম প্রপার টেলউইন্ডে কোড করব। কিভাবে এক্সটেনশনটা ইনস্টল করবেন, ঠিক আছে? সিম্পল, ভালো করে দেখবেন, কোনো জিনিস কমপ্লিকেটেড না। ভিজুয়াল স্টুডিও করে যাবেন, যেখান থেকে লাইভ সার্ভার ইনস্টল করেছিলেন, কোথা থেকে মনে আছে আশা করি, এক্সটেনশনসে যাবেন, ঠিক আছে? এক্সটেনশনসে যাওয়ার পরে লিখবেন টেলউইন্ড সিএসএস, এই যে টেলউইন্ড সিএসএস ইন্টেলিসেন্স, এখানে দেখবেন একটা টিক চিহ্ন দিয়ে টেলউইন্ড ল্যাবস লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি? যারা যারা দেখতে পেলেন হ্যান্ড রেজ করে দিন। বোঝাতে পারলাম? কোথায় যাবেন? এক্সটেনশনস সার্চ করবেন টেলউইন্ড সিএসএস, চলে আসবে টেলউইন্ড সিএসএস ইন্টেলিসেন্স, এটাই ক্লিক করে জাস্ট যেমন করে এক্সটেনশন ইনস্টল করেন করে নেবেন ডাউন ইনস্টল। এটা কিন্তু আপনার ওই যে সাজেশনগুলো দিচ্ছে না, সাজেশনগুলো দেওয়ার জন্য রেসপন্সিবল, ঠিক আছে? টেলউইন্ড এই এক্সটেনশনটাকে সবাই ইনস্টল করবেন, এটা আমার রেকমেন্ডেড জিনিস। যদি আমাদের ব্যাচমেটস কেউ থেকে থাকেন, একবার দেখি ব্যাচমেটস কি আছেন এখানে, কোনো ব্যাচমেট? আচ্ছা নেই, ঠিক আছে, আমি তাদেরকে বলে দেবো, তারা গ্রুপে অ্যাড করে দেবে কি কি করতে হবে। ওকে, তো এখানে কি বললাম, টেলউইন্ড সিএসএস এর ইন্টেলিসেন্স এটাকে একবার ইনস্টল করে নেবেন। ওকে, যাদের যাদের ইনস্টল আপাতত হয়ে গেছে তারা তো খুবই ভালো, যারা করেননি তারা একবার করে নেবেন। এবার স্যার আরেকবার বলে দিন তো। এই যে লাইভ সার্ভার ইনস্টল করেছিলেন মনে আছে শঙ্করবাবু? হ্যাঁ ওই লাইভ সার্ভার যেখান থেকে ইনস্টল করেছিলেন, এই যে এক্সটেনশনস, এখানে গিয়ে সার্চ করবেন, যেমন করে লাইভ সার্ভার সার্চ করেছেন সেরকম করে সার্চ করবেন টেলউইন্ড সিএসএস। দেখুন আমি একটু জুম ইন করছি, এই যে টেলউইন্ড সিএসএস লিখলে একদম প্রথমে দেখবেন আসবে টেলউইন্ড সিএসএস ইন্টেলিসেন্স, এই যে একদম প্রথমে, এটাই ক্লিক করলে এই জিনিসটা ওপেন হবে। এখান থেকে গিয়ে এটাকে ইনস্টল করে নেবেন এক কথায়, ঠিক আছে? বলতে পারলাম শঙ্করবাবু? ওখানে গিয়ে স্যার আনইনস্টল। না না না, আপনার ইনস্টল হয়ে গেছে, তাহলে একবার আনইনস্টল করার দরকার হ্যালো। নেই, আপনার অলরেডি ইনস্টল করা আছে স্যার, আনইনস্টল যদি লেখা থাকে, ও আচ্ছা। ঠিক আছে? ওকে, যাদের যাদের ইনস্টল করা নেই তারা একবার ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেই কারণে ডিসেবল তার সাথে আনইনস্টল দুটো অপশন দেখাচ্ছে, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা। যাদের করা নেই ইনস্টল, তাদের এখানে ইনস্টল বলে লেখাটা থাকবে, সেটাই ক্লিক করে ইনস্টল করে নেবেন জাস্ট, ঠিক আছে? ইনস্টল হয়ে গেছে। এবার টেলউইন্ডটাকে একটুখানি ইউজ করা যাক, ছোট্ট করে ডেমনস্ট্রেট করবো। আজকে প্রপার ওয়েতে দেখাবো না কিভাবে টেলউইন্ড কাজ করে, আজকে ছোট্ট একটা প্রসেসে দেখাবো কিভাবে টেলউইন্ড অ্যাকচুয়ালি আমরা ইউজ করবো। তো আমি এখানে একটু জুম ইন করে দিচ্ছি, আমি এখানে টেলউইন্ডের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এখানে টেলউইন্ডের V3-তে যাবো না, মানে লেটেস্ট টেলউইন্ড ইউজ করবো আমরা। তো tailwindcss.com, এখানে আসার পরে দেখবেন গেট স্টার্টেড বলে লেখা থাকবে, গেট স্টার্টেড বলে একটা বাটন থাকবে, ক্লিক করুন। ক্লিক করে একদম লাস্টে চলে যাবেন, একদম শেষে এই যে ইউজিং ভিট লেখা আছে এখানে, দেখুন এখানে লেখা থাকবে ইনস্টলেশন, তার নিচে ইউজিং ভিট, পোস্ট সিএসএস, টেলউইন্ড সিএলআই, ফ্রেমওয়ার্ক গাইডস, প্লে সিডিএন।
তো আমি কোনটায় বললাম, একদম শেষে যাবেন, গিয়ে এখানে প্লে সিডিএনে ক্লিক করবেন। ঠিক আছে, প্লে সিডিএনে ক্লিক করে এখানে যা আছে একটু পড়ে নেবেন। এটা কোনোদিন টেলউইন্ড এটা রেকমেন্ড করে না ইউজ করার জন্য, এটা জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য আমি দেখাচ্ছি, সেই কারণে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেই এটাকে আমরা ইউজ করব, কিন্তু প্রপারলি টেলউইন্ড যেভাবে আমরা ইউজ করি সেটা আমরা পরের দিন থেকে দেখব। ঠিক আছে, তো আমরা এখানে এই যে প্রথমে দেখবেন এখানে দুটো পার্ট হাইলাইট করা আছে। তো এখানে স্ক্রিপ্ট বলে একটা ট্যাগ থাকবে জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করার জন্য। এই স্ক্রিপ্ট ট্যাগটাকে একবার পুরোটাকে কপি করে নিজের এইচটিএমএল একবার ইনক্লুড করে দেবেন। এই যে এইচটিএমএল, এখানে আমি একটা ফাঁকা টেমপ্লেট জেনারেট করলাম, করে এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এই যে করলাম, স্ক্রিপ্ট ট্যাগটা কপি করলাম এখান থেকে টেলউইন্ডের ওয়েবসাইট থেকে, এই যে করার পরে আমি এখানে ওটাকে গিয়ে পেস্ট করে দিলাম। এই যে কপি, এখানে গিয়ে এটাকে পেস্ট। ঠিক আছে, হয়ে গেল, আমাদের টেলউইন্ড আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট হয়ে গেছে। দেখি হয়েছে কিনা। আমি যাব আমাদের ওয়েবসাইটের ভেতরে, কোথায় আছে আমাদের লোকাল হোস্ট, এখানে। আমাদের যেহেতু কোনো কন্টেন্ট নেই, কন্টেন্টটাকে মডিফাই করে দেখা যাক। আমি এখানে ডিভ বানাবো একটা, ধরুন লিখবো হ্যালো ওয়ার্ল্ড, সেভ করি। আমাদের এটা কি ইন্টিগ্রেট করা আছে, এক সেকেন্ড আরেকবার আমার ওপেন করতে হবে এটাকে। হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। ঠিক আছে, এখানে আমাদের কি এসছে, এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড বলে লেখাটা আমার চলে এসছে। এবার এখানে যখন আমি স্ক্রিপ্ট ট্যাগটাকে ইনক্লুড করবো না, একবার ভালো করে দেখুন কি হয়। সেভ করলাম, এখানে আমাদের টেক্সটের ফন্টটা চেঞ্জ হলো, তার সাথে আমাদের ওপর নিচে একটু মার্জিন ছিল সেটা চলে আসলো, কারণ এইচটিএমএল এ প্রথম থেকে একটা মার্জিন থাকে। আমি যেই এখানে স্ক্রিপ্ট ট্যাগটাকে অর্থাৎ টেলউইন্ডটাকে যে ইন্টিগ্রেট করব, তখনই এখানে দেখবেন নোটিস করবেন। সেভ করি, সরি এখানে সেভ করবো আমি। সেভ করলাম, দেখুন এখানে আমাদের ফন্টটা চেঞ্জ হয়েছে, তার সাথে যে আনওয়ান্টেড মার্জিনটা ছিল সেটা আমাদের দূর হয়ে গেছে, কারণ টেলউইন্ডে আনওয়ান্টেড মার্জিন প্যাডিং একদম প্রথম থেকেই ডিসেবল করা থাকে, এতটাই সুবিধা। এবার এর মধ্যে গিয়ে আপনি এবার টেলউইন্ডের ক্লাস ইউজ করুন। তো আমি এখানে টেলউইন্ডের যে এক্সটেনশনটা ডাউনলোড করতে বললাম সেটা হয়তো সবাই ডাউনলোড করে নিয়েছেন, কিন্তু এখানে গিয়ে যদি আমি এখন ক্লাস ইউজ করি যে কোনো একটা, ধরুন আমি এখানে একটা কালারের ক্লাস ইউজ করব, তো কালারের ক্লাস দেখার জন্য আপনারা কোথায় যেতে পারেন, যেমন বুটস্ট্র্যাপ আপনারা ইউজ করেছিলেন সেরকমই এই যে টেলউইন্ডের ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে দেখুন একটা সার্চের বাটন থাকবে, এই যে সার্চ বাটন, এখানে গিয়ে আপনি সার্চ করুন কালার, COLOR কালার লিখে এখানে দেখবেন কালার্স বলে একটা অপশন আসবে, ক্লিক করুন। এখানে প্রত্যেকটা কালারের স্কিম, তার সাথে তার নাম্বার ফার্মার সব কিছু দেখতে পারবেন। তো আমার ধরুন এখানে একটা ব্লু কালার লাগবে, ব্লু কোথায় আছে দেখি খুঁজি, এটা একটা ব্লু, এই যে ব্লু, ব্লু কালারে 950-তে দেখুন একটা কালার আছে, ব্লু 950 অথবা 600, যে কোনো একটা কালার চুজ করুন। তো এখানে আমার টেক্সটের কালার চেঞ্জ করতে হবে, তো আমি এখানে দেখুন কালারের কত রকম অপশান থাকে, বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি কালার লিখতে পারবেন। তারপরে টেক্সটের জন্য টেক্সট দিয়ে কালারের অ্যাকচুয়ালি ক্লাস থাকে। তো আমি এখানে কোনটা বললাম, টেক্সটের কালার চেঞ্জ করবো, তাহলে আমরা কোনটা ইউজ করবো, টেক্সট ইউজ করবো। তো আমি এখানে গিয়ে যদি লিখি টেক্সট, টেক্সট লিখে ড্যাশ দেবো, ধরুন ব্লু লিখবো। আমি এতদূর তো লিখলাম, লিখলে আমাদের দেখবেন কোনো সাজেশন আসেনি, সাজেশন দিচ্ছে কিনা আরেকবার দেখে নিন। আমি এখানে লিখছি টেক্সট, লিখবো ব্লু, লিখলে দেখবেন আগের দিন সরি আমাদের এখানে টেলউইন্ডের ওয়েবসাইটে যেমন দেখাচ্ছিল লেখার সাথে সাথে সাজেশন আসছিল, সেটা দেখবেন এখানে দেখাবে না, এই জায়গাটায় আর সাজেশন আসবে না। কেন আসছে না, কারণ টেলউইন্ড নিজে এই মেথডটা রেকমেন্ড করে না ইউজ করার জন্য, যেটাকে কপি পেস্ট করলাম আমরা। এটা যদি আমরা ইউজ করি আমরা টেলউইন্ডের বেশিরভাগ ফিচার পাবো না। যেমন একটা সব থেকে বড় ফিচার হচ্ছে সাজেশনস ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, ঠিক আছে, এখানে সাজেশনটা আমরা পাবো না। কিন্তু টেলউইন্ড কি অ্যাপ্লাই হবে না, টেক্সট ব্লু 600 লিখে আমি সেভ করবো কোডটাকে, দেখুন এখানে কালার টেক্সট ব্লু মানে ব্লু কালারে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, টেলউইন্ড কিন্তু খুব ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটুখানি মনে রাখবেন। আজকের ক্লাসে থিওরি পার্ট পড়ালাম, পরের দিন থেকে প্র্যাকটিক্যালি টেলউইন্ড আমরা এক এক করে এক একটা ক্লাস নিয়ে নিয়ে আমরা দেখব কিভাবে টেলউইন্ড অ্যাকচুয়ালি কাজ করে। ক্লিয়ার? সবার যদি ক্লিয়ার থাকে একটুখানি যারা যারা বুঝতে পেরেছেন হ্যান্ড রেজ করে দিন, যারা বুঝতে পারেননি একবার পরের দিনের ক্লাস, পরের দিনের রেকর্ডিংটা, আজকের রেকর্ডিংটা ভালো করে দেখে নেবেন, মাঝখানে একদিন টাইম আছে, পুরো থিওরিটা ভালো করে একবার পড়ে নেবেন, একদম মুখস্থ করে নেবেন যে কিভাবে টেলউইন্ডটা কাজ করে। কোনো ক্লাস আপনাকে মুখস্থ করতে হবে না, কিভাবে টেলউইন্ড কাজ করে সেটাকে মনে রাখবেন একবার, ঠিক আছে, তাহলে টেলউইন্ডটাকে পরে যদি কোনো ইস্যু আসে আপনি নিজেই ফিক্স করতে পারবেন ওটাকে। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, নাহলে এখানে আমি এন্ড করছি, সবার হয়তো ঘুম পেয়েছে। বলুন রাহুল দেববাবু। বলছি স্যার কালকে ওই ইনস্টলেশন প্রসেসটা দেখাবেন, কোনটা স্যার? ওই টেলউইন্ড ইনস্টলেশন। হ্যাঁ, পরের দিনের ক্লাসে দেখাবো ওটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, হুম। সবাইকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ।
পরের দিনের ক্লাসে আবার দেখা হবে, ভালো থাকবেন, শুভরাত্রি। ওকে, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।